যখন আমরা মিছিলে আবার শুনলাম, আমি সাথে সাথে স্যারকে চিৎকার দিয়ে বললাম, স্যার আমরা এখন ক্লাস করতে পারি না, দিস ইজ নট এ টাইম টু ডু ক্লাসেস, ঠিক আছে, আমরা কন্টিনিউ করবো না, আমরা এখন রাস্তায় নামতে হবে। মানে আমি অনেকে আপনি বলতো যে হলে যাইস না কখন, ঠিক আছে হলে গেলে এটা হবে, তোর মাইর দিবে, কারণ তুই তো রেগুলার মুভমেন্ট করিস। নাহিদ ইসলাম, তার অনেক দিনের সংগ্রাম আছে। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তার অনেক দিনের স্ট্রাগল আছে। যদিও এখন অনেক বড় রাজনৈতিক দলের নেতারা তাদেরকে চিনে না, বলে যে এটা কই ছিল, হুট করে উদয় হয়েছে। এরা কেউ হুট করে উদয় হয়নি, এদের প্রত্যেকের স্ট্রাগল আছে, এদের প্রত্যেকের জানাশোনা আছে, পড়াশোনা আছে। ফাদার অফ দ্য নেশন এই ধরনের কোনো তত্ত্বে বিশ্বাসী না আমরা। মনে করি এই জাতির ফাউন্ডিং ফিগার্স, ফাউন্ডিং লিডার্স অসংখ্য লোক আছে। কোভিডের সময় আমি বেশ ভয়ানক একটা হামলার শিকার হই আমার এলাকায়। আমার যে ডান পা আপনার ভেঙে দেয়, আমার ডান পায়ের হাঁট একদম গুঁড়ো গুঁড়ো করে দেয়। ছাত্র অধিকার পরিষদ অথবা ছাত্র শক্তির যে কার্যক্রম বিশ্ববিদ্যালয়গুলোতে, সেখানে পেছন থেকে ছাত্র শিবির হচ্ছে প্রচুর পরিমাণ প্যাট্রোনাইজ করেছে, সহযোগিতা করেছে, এইটা আসলে কতটুকু সত্য? যাদের জুলাই অভ্যুত্থানের পূর্বে হাসিনার ফ্যাসিবাদ নিয়ে তাদের কোনো টু শব্দটা ছিল না, কোনো রা শব্দটা করা নাই। এখন পান থেকে চুন খসলেই ওই যে নীলা মার্কেটে আসিফ কেন হাঁস খাইতে গেল, কিংবা হচ্ছে গিয়ে এটা কেন হইলো, ওইটা কেন হইলো, পান থেকে চুন খসলে তারা এখন বাইরে পুরো ক্রিটিক, মানে ক্রিটিক আলা ক্রিটিক, ঠিক আছে, ক্রিটিকের উপর ক্রিটিক করা শুরু করে দিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভোটক্সের আজকের আয়োজনে। আজ আমাদের অতিথি জনাব সালেউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জনাব সালেউদ্দিন সিফাতকে স্বাগত জানাচ্ছি। সিফাত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন সময় থেকেই আপনাকে দেখেছি ফ্যাসিবাদ বিরোধী, যে কোনো স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে আপনি নিজেকে ওতপ্রোতভাবে জড়িত রেখেছেন এবং একই সাথে আপনি সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। এই মুহূর্তে তরুণদের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল প্রতিষ্ঠিত হয়েছে, সেটিরও আপনি যুগ্ম সদস্য সচিব দপ্তর হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনার জীবনের গল্প তরুণরা শুনতে চায়, জানতে চায় কিভাবে আপনি এই পুরো বিশ্ববিদ্যালয় জীবনে আপনি আন্দোলন মুখর একটি জীবন কাটিয়েছেন এবং একই সাথে যে কোনো জুলুমের বিরুদ্ধে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনি কিভাবে আসলে সরব ছিলেন, সেই সব গল্পগুলোই শুনবো। তবে শুরু করতে চাই একেবারে ছোটবেলা থেকে। আপনার জন্ম কোথায়? আমার জন্মস্থান হচ্ছে মূলত ফেনীতে, বাট আমার বাবার বাড়ি হচ্ছে সীতাকুণ্ড, সীতাকুণ্ড চট্টগ্রাম। আমার নানার বাড়ি ফেনী। আমি ফেনী সদর হাসপাতালে জন্মগ্রহণ করি। তো আমার একেবারে ছোটোবেলা বেড়ে ওঠা আবার ফেনীতে। আমি ফেনীতে নুরানি তালিমুল কোরআন একটা মাদ্রাসা আছে, সেখানে আমি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় জামাত বলে ওখানে, সেখানে আমি আমার পড়াশোনা শেষ করি। পরবর্তীতে আবার সীতাকুণ্ডে মুভ করি। মানে আপনার বাড়ি আসলে সীতাকুণ্ড? যে আমার বাবার বাড়ি সীতাকুণ্ড চট্টগ্রাম, আর হচ্ছে কি আমার নানা বাড়ি হচ্ছে ফেনী, এবং প্রকারণদের শ্বশুর বাড়ি আবার ফেনীতে হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা। তো মানে পড়াশোনার হাতে খড়িটা হচ্ছে আপনার ফেনীতে হয়েছে? ফেনীতে পড়াশোনা হাতে করি। আমি ক্লাস 3 পর্যন্ত আমি ফেনীতেই একটা মাদ্রাসায় পড়াশোনা করেছি। পরবর্তীতে আমি সীতাকুণ্ডে যাই। সীতাকুণ্ডে সেখানে আমাদের স্থানীয় বড় দারোগাহাট সিরাজুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নামক একটি মাদ্রাসা আছে। তো সেখানে আমি আমার ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা, দাখিল পর্যন্ত আমি আমার পড়াশোনা শেষ করি। আচ্ছা। পরবর্তীতে আমি আবার তখন তো নতুন করে সিস্টেম চালু হয়েছে যে ইন্টারমিডিয়েটের জন্য আবেদন করতে হবে। তো আবার আলিমের জন্য আমি 4টা মাদ্রাসা আবেদন করি। সেখান থেকে আমি যেহেতু আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা ফেনী, এটা আমার যেহেতু পূর্বতন একটা জেলা, পরিচিত জেলা, এবং আমার নানা বাড়িও সেখানে, তো সেখানে আমি আমার আলিমটা আমি সেখানে শেষ করি আর কি, যেটা ইন্টারমিডিয়েট বলে আর কি। আচ্ছা আচ্ছা। এটা কি মানে খুব কাছাকাছি জায়গা সীতাকুণ্ড থেকে ফেনী? হ্যাঁ, সীতাকুণ্ড এবং ফেনী মোটামুটি জাস্ট একটা উপজেলার ব্যবধান, মিরসরাই উপজেলা। সো আপনি সীতাকুণ্ড থেকে ফেনী যাওয়া আসা করাটা খুব একটা কঠিন না আর কি, এবং ভাষা, ভাব, সংস্কৃতি খুব কাছাকাছি। আচ্ছা আচ্ছা। ওখান থেকে আপনি আলিম করলেন? জি, আমি ফেনী ফালাহিয়া মাদ্রাসা থেকে, আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে আমি আলিম পাশ করি। আর আচ্ছা, এই মাদ্রাসাটার কিন্তু একটা ব্যাপক পরিচিতি সারা দেশব্যাপী আছে। এটার আসলে কত বছর ব্যাপী এই মাদ্রাসার বয়স কত বছর? এই মুহূর্তে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে এই মাদ্রাসার পরিচিতি আসলে অনেক, বিশেষত এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা চান্স পায় প্রত্যেক বছর। এছাড়াও এই মাদ্রাসা থেকে কালচারাল অনেকগুলো অ্যাক্টিভিটিসে অনেকেই বিভিন্ন জায়গায় অলরেডি সুখ্যাতি কুড়িয়েছে। আমি নিজেও এই মাদ্রাসায় থাকতে আমি বিভিন্ন সময় বিতর্ক প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, এইভাবে বিভিন্ন প্রতিযোগিতা আমি অংশগ্রহণ করেছি। এবং কখনো বিভাগীয় পর্যায়ে পুরস্কার নিয়ে এসেছিলাম, কখনো জাতীয় পর্যায় থেকে পুরস্কার নিয়ে এসেছি। সো এই মাদ্রাসার সুনাম মোটামুটি ওই এলাকায় অনেক মানে
প্রভাবশালী এবং বলা যেতে পারে যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান এবং দিনী প্রতিষ্ঠানও বটে। আচ্ছা আচ্ছা, এমনিতে এই জামিয়া ফালাহে থেকে জাতীয় পর্যায়ে ভূমিকা পালন করেছেন বা করছেন এমন ব্যক্তিত্ব কারা কারা আছেন? এরকম অনেকেই আছে, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমরা অনেককেই চিনি। আমি ধরেন আল মামুন রাসেলের কথা বলতে পারি, আমাদের সিনিয়র ভাই আছেন, উনি বর্তমানে আইনজীবী হিসাবে বেশ সুনাম কুড়িয়েছেন। আচ্ছা, এছাড়াও মোস্ট প্রবাবলি শিবিরের সাবেক সভাপতি আছে ইয়াসির আরাফাত, মোস্ট প্রবাবলি উনিও আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার। আমি যদিও এখনো পুরোপুরি নিশ্চিত না, হয়তো আমি জানতে পারবো, তবে আমি শুনেছি লোকমুখে অনেকের কাছে যে উনি মাদ্রাসারই ছাত্র ছিলেন। এছাড়াও আরও অনেকেই আছে এবং স্থানীয় এলাকায় যারা রাজনীতিতে প্রভাবশালী আছে, বিএনপির বলেন, জামায়াতের বলেন, অনেকেই এই মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো ওই জায়গা থেকেও পলিটিক্যাল গুরুত্ব বিবেচনা এটা বেশ গুরুত্ববহ আর কি। আবার পলিটিক্সের বাহিরেও আমরা দেখেছি যে মানে মাদ্রাসা জগতে যে ইলমি একটা কথা আছে, যে আসলে যে মাদ্রাসাগুলোতে আসলে ইলম চর্চা হয়, সেই জায়গাতেও আমরা জামিয়া ফালাহিয়ার নাম শোনা যায়। রাইট, না ইলমি প্রতিষ্ঠান হিসেবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অবতারণা করেছেন। বিশেষত আলিয়া মাদ্রাসা সম্পর্কে আমাদের একটা পারসেপশন আছে যে আলিয়া মাদ্রাসায় নিশ্চয়ই মূল কিতাব থেকে পড়ানো হয় না, বরং বাংলা নোট, বাংলা বই এগুলো থেকে পড়ানো হয়। তো আমাদের আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা এরকম ছিল না। আমাদের হুজুররা, বিশেষত ভাইস প্রিন্সিপাল হুজুর জনাব মাওলানা মাহমুদুল হক এবং আমাদের প্রিন্সিপাল হুজুর মুফতি ফারুক আহমদ, ওনারা সরাসরি কিতাব থেকেই পড়াতেন এবং এখন পর্যন্ত ওনারা ওখানে কোনো আলাদা বই, বাংলা বই বা সরা বুক অ্যালাউড না, সেখানে মূল কিতাব থেকেই পড়ানো হতো। মূল কিতাবের সরা থেকেই আমাদেরকে ওনারা ব্যাখ্যা করে বুঝাতেন। সো এটা ইলমি ভিত গড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত আমি নিজের একটু হয়তো সুনাম করা হয়ে যাবে, বাট আমি আরবি দ্বিতীয় আমি খুব ভালো পারতাম বলে আমি মোটামুটি মাদ্রাসায় পরিচিত ছিলাম, মানে ওই সময়কার আর কি আলিয়া মাদ্রাসার বিচারে যতটুকু বলা যায়। এটার ভিতও কিন্তু আমাদের মাহমুদুল হক হুজুর সাহেব, উনি অনেক ভালো আরবি দ্বিতীয়, ব্যাকরণ, কাওয়ায়েদ, নাহু, সরফ অনেক ভালো পড়ান এবং আমি ওনারই সরাসরি ছাত্র। এবং দেখা গেছে যে আমাদের যেখানে হেদায়েতুন নাহু পড়ানো হয়, তিনি তার উপরে নাহুল কাফি থেকে শুরু করে আরও যত কিতাবগুলো আছে নাহুর, সবগুলো কিন্তু উনি নিজে রেফারেন্স উনি ওখানে পড়াইতেন। এবং আমাকেও অনেকগুলো কিতাব উনি নিজেদের বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে আমাকে পড়তে দিতেন এবং বলে যেগুলো পড়ো। সো ওটা আলাদা একটা ট্র্যাক ছিল, আলাদা পড়াশোনা ছিল। আবার যদি আমি ইয়ার কথা বলি, আপনার আলমানার, অর্থাৎ আমাদের যে ফিকহ দ্বিতীয় বলতো আর কি তখন, হ্যাঁ ওগুলোর কথা যদি বলি, ওইখানে যে হুজুর ছিলেন মুফতি রফিকুল ইসলাম সাহেব, উনিও কিন্তু একেবারে মূল কিতাব ধরে ধরে পড়াইতেন। মানে আমাদের আলিয়া মাদ্রাসা সম্পর্কে যে একটা কমন পারসেপশন থাকে যে এরা একটু আরবি কম বুঝে, হয়তো জামিয়াতুল ফালাহিয়াতে ওরকম ছিল না। এখানে সবাই আরবিতেও সমান পারদর্শী ছিল, কাওয়ায়েদে সমান পারদর্শী ছিল, ফিকহতেও সমান পারদর্শী ছিল। এবং আমরা নিজেরা, এখন আমার অনেক বন্ধু বান্ধব ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে যারা সাবেক ফালাহিয়াতে ছিল, ফালাহিয়ান, তারা মাঝে মাঝে যখন আমরা একসাথে আড্ডা দিতে বসি, তখন আমরা দেখা যায় যে ফিকহ থেকে, হাদিস থেকে, কোরআনের আয়াতের তাফসির থেকে বিভিন্ন সময় আমরা নিজেদের মাঝে একটা মতভিন্নতা দেখা দেয় এবং নিজেরা এটা নিয়ে আর্গিউ করি, ডিবেট করি। সো ওই কালচারটা আমাদের ভিতর ছিল, ইনগ্রেইন ছিল। আর যদি বলেন যে মাদ্রাসাগুলোতে ইংরেজির অবস্থা কেমন, আমি বলবো যে এটা আমাদের ফালাহিয়া মাদ্রাসা অনেক ভালোই ছিল। আমরা ইভেন প্রত্যেক চেষ্টা করা হতো যে প্রত্যেক মাসে যাতে একটা ডিবেট কম্পিটিশন করা যায়, ইংরেজিতেও এরকম বক্তৃতার প্রচলন করা যায়। তারপর এটা মাদ্রাসাগুলোতে কমন একটা প্র্যাকটিস, তো আমাদের ওখানে এটা ছিল আর কি। আলহামদুলিল্লাহ এটা প্রতিষ্ঠান হিসেবে খুবই ভালো। এবং আমার পূর্বতন যে প্রতিষ্ঠান বড়দারঘাট সিরাজুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা, যদিও এটা একটা মানে বলা চলে যে একদম খুবই প্রান্তিক একটা অঞ্চলে অবস্থিত, বাট ইয়েট সেখানকার শিক্ষকরা অনেক বেশি চেষ্টা করতেন যাতে যারা স্টুডেন্ট আছে তাদেরকে যেভাবে হোক রক্ষণাবেক্ষণ করা। সেখানেও একজন হুজুরের কথা আমার খুব মনে পড়ছে, উনি ইন্তেকাল করেছেন 2024 সালে, তো মাওলানা মুদির আহমেদ সাহেব, উনি আমাকে একেবারে ধরে ধরে সরফ শেখাতেন, নাহু শেখাতেন একেবারে ধরে ধরে। আবার আমি মুফতি, ওখানে আরেকজন ছিলেন মাওলানা ফারুক আহমেদ সাহেব, ওনার কথা আমার মাথায় আসছে এখন। তো ওনারা আমাকে নাহু, সরফ, ফিকহ, আদাব আমি আদাব পড়তে আমার খুব ভালো লাগতো, আরবি সাহিত্য। তো আমার একসময় ইভেন ইচ্ছা ছিল যে আদাব যদি পড়তে পারতাম উচ্চতর পরিসরে, আমার খুব ভালো লাগতো আর কি। মানে আদাবের একটা ভাইব ছিল। আদাব পড়তে পড়তে এর মাঝে আবার যখন ওস্তাদ জিজ্ঞেস করতেন যে বলো তো এটা কোন সিগা, বলো তো এটার মাদ্দা কি, বলো তো এটার মাজদার কি। আমি একবার নেসারিয়া কামিল মাদ্রাসায় গিয়েছিলাম, এটা চট্টগ্রামে অবস্থিত। আমার সুপারিনটেন্ডেন্ট সাহেব হুজুর মাওলানা ফারুক আহমেদ সাহেব, উনি আমাকে নিয়ে গিয়েছিলেন আর কি। তো সেখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি তখন ছিলাম ক্লাস 7-এর, আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে সিফাত, তোমার নাম তো সিফাত, বলো তো সিফাতের মাদ্দা কি,
আচ্ছা। নেসারিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, তৎকালীন ভাইস প্রিন্সিপাল জিজ্ঞেস করছেন। তা আমার সুপারিনটেন্ডেন্ট সাহেব কিন্তু বেশ ভয় পেয়ে গেছিলেন যে আসলে ওইটা আনসার দিতে পারবে কিনা। পরে আমি খুব ভালোভাবে আনসার দিয়েছিলাম, মাদ্দাটা বলেছিলাম আর কি, যে ওয়াসফোন থেকে আসছে। তো উনি খুবই খুশি হয়েছিলেন এবং আমার জন্য দোয়া করেছিলেন, এই আর কি। সো এর ওভারঅল এটা আমার মানে প্রাক ইউনিভার্সিটি লাইফ আর কি। আচ্ছা আচ্ছা। এখন যেটা আমরা দেখি মাদ্রাসাগুলোতে এনটিআরসির মাধ্যমে শিক্ষক হচ্ছে নিয়োগ হয়। তো এই যে জামিয়া ফালাহিয়ার মতো যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, ইনফ্যাক্ট সেখানে দারুন নাজাত বলি বা মিল্লাত, জামিয়া কাসিমিয়া, এই মাদ্রাসাগুলো তো আগে দেখা যায় নিজেদের মতো করে শিক্ষক নিয়োগ দিতেন এবং সেরা সেরা শিক্ষক নিয়োগ দিতেন। কিন্তু এনটিআরসির মাধ্যমে যে নিয়োগ হচ্ছে, এর ফলে কি মাদ্রাসাগুলো তাদের ঐতিহ্য ধরে রাখতে পারবে, নাকি আসলে কিছুটা ঐতিহ্য ক্ষুণ্ণ হবে? আপনার কি মনে হয়? এটা ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন। মানে এটা যেহেতু আমি শিক্ষা নিয়ে এই মুহূর্তে আমার ওভাবে চিন্তাভাবনা বা গভীর বিশ্লেষণের সুযোগ নাই, ফলে আমি একদম কোনো কনক্রিট আনসার দিতে পারছি না। তবে মানে এনটিআরসির মাধ্যমে নিয়োগ যদি স্বচ্ছ করা যায় তাহলে অবশ্যই ভালো শিক্ষক আসার সম্ভাবনার সুযোগ তো থাকেই। কিন্তু আপনি যেটা বললেন ট্র্যাডিশনাল ফিকি বা ট্র্যাডিশনাল ইলমি চর্চা, এইটা আবার অনেক বড় একটা জিনিস। এইটা হচ্ছে আপনার মানে ধরা বাঁধা হয়তো কয়েকটা প্রশ্নের আনসার দিয়ে হয়তো এটা আপনি পারবেন না। এইটা আসলে অনেক সাধনার বিষয়। ঠিক আছে, আমাদের হুজুরদের দেখেছি আমি, মানে তাদের ট্র্যাডিশনাল ইলমের চর্চাটা তারা যেভাবে তাদের ওস্তাদদের থেকে পেয়েছেন, এবং এই যে সিলসিলাগত যে জ্ঞান, এটা তো আসলে খুবই জরুরি। ইসলামী ট্র্যাডিশনটা, ইলমি ট্র্যাডিশনটা তো এইভাবেই ফাংশন করছে। তবে আবার অনেক জায়গায় দেখা যায় যেটা যে স্বজনপ্রীতির যে জায়গাটা, সেটাও থেকে যেতে পারে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকতে পারে। হ্যাঁ, সেটা যদি এন্ট্রান্সের মাধ্যমে বন্ধ হয়ে থাকে তাহলে তো অবশ্যই সেটা ভালো উদ্যোগ। তবে আমার মনে হয় যে দুটোকে সমন্বয় করা যাইতে পারে আর কি। সমন্বয় করলে আমরা ভালো ভালো কিছু টিচার প্রডিউস করতে আমরা যেমনটা দেখতাম যে হচ্ছে মাদানী বা আজহারি যারা বাইরে থেকে পড়াশোনা করে আসছেন, ওনাদেরকে কিন্তু বিভিন্ন বড় বড় মাদ্রাসাগুলো নিয়োগ দিয়ে দিতেন এবং তারা কিন্তু সেখানে খুব ভালোভাবে খিদমত করতেন বা সার্ভিসটা দিতেন। কিন্তু এই মুহূর্তে এনটিএসসি এর কারণে কিন্তু তারা আসলে সার্ভিসটা দিতে পারছেন না। এটা তো আসলে শিক্ষা ব্যবস্থা এক একটা এক দিয়ে চলে গেছে। কারণ আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে তো কমি মাদ্রাসার যারা শিক্ষক শিক্ষার্থী আছেন তাদের এক ধরনের ক্রিটিক আছে, আবার কমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে আলিয়া মাদ্রাসার লোকজন একটা ক্রিটিক আছে। সো মানে বিভিন্ন ধারা তো হয়ে গেছে। কিন্তু দিনের মানে দিনই ইলম যেটাকে বলে আর কি, যদিও এই শব্দটা নিয়েও আবার অনেকগুলো ক্রিটিক আছে যে দিনই ইলম বলতে আসলে কি বোঝায়, বাট এটা তো এখন ভিন্ন ভিন্ন স্ট্র্যান্ড হয়ে গেছে, ভিন্ন ভিন্ন স্ট্র্যাটিফিকেশন হয়ে গেছে। ফলে আসলে এটা নিয়ে মানে আমার জায়গা থেকে, যেহেতু সিন্স আমি আসলে অ্যাক্টিভিস্ট বেশি, ঠিক আছে, রিসার্চার কম অ্যাক্টিভিস্ট বেশি, তো সেই জায়গা থেকে আমার আসলে একটা কনক্রিট আনসারে পৌঁছানোটা আমার জন্য মানে হবে না আর কি, মানে রাইটফুল হবে না। এইটা যদি কেউ একজন রিসার্চার যদি আসলে বের করেন আমার জন্য খুব ভালো। বাট আমি মাঝে মাঝে চর্চা করি আর কি, আমার খুবই ভালো লাগে। আমি যারা ইভেন বাংলাদেশে তো সৈয়দ আলী আশরাফ মোস্ট প্রবাবলি এটা নিয়ে খুব ভালো কাজ করেছেন, যে ইসলামিক এডুকেশন এটার সন্ধান করেছেন, সুলুক সন্ধান করেছেন। সো ওনাদের লেখাঝোকা, ওনাদের এগুলো আমার মানে পড়াশোনার মধ্যে আছে, ওইটার আয়ত্তে আছে, কিন্তু ওইটা নিয়ে আমি একটা কনক্লুশনে পৌঁছানো, নাতিজাতে পৌঁছানো আমার জন্য একটু টাফ আর কি। রাইট। আচ্ছা, আপনি তাহলে আলিম তো ওখান থেকে শেষ করলেন জামিয়া ফালাহিয়া থেকে, এরপরে আপনি কোথায় চলে আসলেন? জামিয়া ফালাহিয়া থেকে আলিম শেষ করার পরে আমি তখনও জামিয়া ফালাহিয়া থাকা অবস্থায় আমি ঢাকা ইউনিভার্সিটি বা এখানে পড়তে হবে এই ধরনের বড় কোনো চিন্তা ভাবনা ওইভাবে ছিল না আর কি। আচ্ছা, তখন কি চিন্তা করতেন? তখন স্বাভাবিকত আমি যখন দাখিলে পড়ি, ক্লাস 4-এ পড়ি, তখন আমার এখানে আমার পারিবারিক সিলসিলা টেনে আনা প্রয়োজন বোঝানোর জন্য আর কি। আমার আম্মা এবং আমার আব্বা চাইতেন যে হচ্ছে আমি একজন মুহাদ্দিস হই। তার কারণটা হচ্ছে আমার দাদা মাওলানা খুরশিদ আলম রহমতুল্লাহ আলাই, উনি নিজেও একজন মুহাদ্দিস ছিলেন। উনি সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার বর্তমান যেটা কামিল হয়েছে ওটার মুহাদ্দিস ছিলেন। আবার তার পূর্বে আমার পরদাদা মাওলানা আলাহি বক্স রহমতুল্লাহ আলাই, উনিও মুহাদ্দিস ছিলেন এবং ওনারা কলকাতা আলিয়া সহ আরও বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে দেন ওখানে এসেছেন। তো ফলে আমার পারিবারিকভাবে আমার ব্যাপারে তাদের চিন্তাভাবনা ছিল যে আমিও নিশ্চয়ই এই লাইনে চলে যাব এবং মুহাদ্দিস হব, হাদিস নিয়ে পড়াশোনা করব, হাদিস নিয়ে বিচার বিশ্লেষণ করব। পরবর্তীতে যখন আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসায় পড়ি তখন দেখলাম যে বন্ধুবান্ধব ইউনিভার্সিটির প্রতি তাদের এক ধরনের ঝোঁক আছে। আমিও এবার আস্তে আস্তে কোচিং সেন্টারে ভর্তি হলাম, ইউনিভার্সিটি নিয়ে পড়াশোনার ব্যাপারে চিন্তা ভাবনা করলাম। পরে আলহামদুলিল্লাহ আমি ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে মোস্ট প্রবাবলি 89th হয়েছিলাম, আর ডি ইউনিটে পরীক্ষা দিয়ে 13তম হয়েছিলাম।
পরে আমি চিন্তা করলাম যে আইন নিয়ে একটা পড়াশোনা করা যেতে পারে, এটা খুব ভালো একটা সাবজেক্ট। এবং আইনে আমি এটাও চিন্তা করছি যে আসলে তখন তো মাদ্রাসায় পড়ি, সো ওই চিন্তা চেতনাটা তো আছে। আমি চিন্তা করতেছিলাম যে ইসলামী দেখা যায় যে হাদিস নিয়ে পড়াশোনা আছে, কোরআন তাফসির আছে, মানে আপনি তাফসির কার দেখবেন অসংখ্য, মুহাদ্দিস দেখবেন অসংখ্য, কিন্তু ইসলামী আইনটাকে আমরা যেভাবে দেখি যে খালি মারপিট, কাটাকাটি, হ্যাঁ, হুদুদ, এভাবে শুনলে মনে হয় না খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, হাত কেটে ফেলতেছে, তারপর হচ্ছে গিয়ে পাথর মেরে হত্যা করতেছে। কিন্তু তখন মানে আমার যেটা মনে হচ্ছে যে ইসলামী আইন কি আসলে ঠিক এরকম কিনা, মানে ইসলামী আইনের স্বরূপটা কি, মানে হোয়াট ইজ দ্য জুরিসপ্রুডেন্স অফ ইসলাম, মানে এটা কিরকম, এইটা নিয়ে তো আসলে ওইভাবে কোনো কাজ নাই। আবার দেখতাম যে ধরেন যারা মুফতি আছে তারা ধরেন সরাসরি হয়তো সরে বেকায়া পড়ে ওনারা একটা বিধান দিয়ে দিচ্ছেন যেটা করা উচিত, কিন্তু আবার দেখলাম যে অন্যান্য জায়গায় মানে পৃথিবীর অন্যান্য দেশগুলোতে যে সকল আপনার বড় বড় মুফতি আছেন, ফকি আছেন, তারা আবার ভিন্ন আঙ্গিকে দেখতাম যে একটা ফতোয়া বা একটা জিনিসকে এখানকার কনটেক্সটে, ওনাদের নিজের দেশের কনটেক্সটে ওটাকে কনটেক্সচুয়ালাইজ করে একটা ব্যাখ্যা দিচ্ছে। আচ্ছা, মানে তারা ট্র্যাডিশনাল বই পুস্তক যেগুলো সেগুলো অবশ্যই পড়ছেন, কিন্তু সেটাকে আবার মানে নিজস্ব দেশের কনটেক্সটে কনটেক্সচুয়ালাইজ করে একটা হয়তো বিধান ওনারা বলছেন, ইন্টারপ্রিট করছেন আর সেই জায়গাটা আছে। ধরুন আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন আমি ইউসুফ আল কারজাভি পড়ছি, তারপর হচ্ছে আপনার শেখ ইয়াসির কাজীর লেকচার অনেক শুনতাম, নোমান আলী খান সাহেবের লেকচার শুনতাম, সো আমার একটু প্রভাব ওইদিকে পড়ছে আর কি। ফলে আমার মনে হইলো যে তাহলে এই সুলুকটা সন্ধান করা দরকার আসলে, মানে এটা কিভাবে হইল, মানে আমাদের এখানে এটা ইসলামী আইন ব্যাপারটা এরকম মানে ভয়ানক বর্বর আকারে কেন উপস্থাপিত হচ্ছে। আচ্ছা, তো এটাও একটা ইয়া ছিল যে আচ্ছা এটা পড়াশোনা করে দেখি ব্যাপারটাকে এরকম। তারপর আপনার আপনি এই বিষয়গুলো পড়ার জন্য আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বেছে নিলেন কেন? সেটা তো আসলে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া যেটা, সেটা আসলে বেটার হতো না? এখানে ইস্যু হচ্ছে মানে একটা জিনিস কি, আপনি তো প্রথমে ভেবে নিছে আমি যে আইনজীবী হব, মানে আইনের দিকে যাব, ঝুঁকবো, এন্ড নাও আমার ইস্যুটা হচ্ছে আমি এবার কারণ খোঁজা আরম্ভ করলাম। ওকে, আমি এটা আমার ফিক্স করলাম, তো আমি আইনের দিকে যাব, ইউনিভার্সিটির দিকে যাব। ঢাকা ইউনিভার্সিটির প্রতি সবার এক ধরনের ঝোঁক, আমার বন্ধু বান্ধব। আমার প্রথম ইচ্ছা ছিল যে আমি মূলত, আপনি যেটা বলেছেন ঠিক আছে, আমি পয়েন্টটা আমি বুঝতে পেরেছি। আমার মূলত ইচ্ছা ছিল যে আমি যখন ইন্টারমিডিয়েটের পূর্বে আমার ইচ্ছা ছিল আমি আল আজহার ইউনিভার্সিটিতে পড়বো, অথবা হচ্ছে মদিনা ইউনিভার্সিটিতে পড়বো, মানে যেহেতু এই বিষয়গুলো নিয়ে আমার পড়াশোনা। পরে আবার ওই যেটা বললাম যে কনটেক্সচুয়ালাইজেশন, আমি এখানে দেখলাম যে আমার ইউনিভার্সিটি, আমার এখানকার বন্ধু বান্ধব সবাই হচ্ছে আবার পড়াশোনা করতে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। সো ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে একটা হাব, যেখান থেকে আসলে বাংলাদেশটাকে ভালো বোঝা যায়। এখন আমি তো শুধুমাত্র ইসলাম জানলে হবে না, আমি এট দ্য সেম টাইম জানতে হবে যে এখানকার অবস্থাটা কি, এখানকার লোকাল কনটেক্সটটা তো বুঝতে হবে। তো এইটার জন্য আমার এখানকার মাটিটা খুব গুরুত্বপূর্ণ আর কি, সেটা ঢাকা ইউনিভার্সিটি হোক, সেটা জগন্নাথ হোক, জাহাঙ্গীরনগর হোক, বাংলাদেশটা খুব গুরুত্বপূর্ণ। সো আমি মানে এইটা হচ্ছে আসলে নিজের মতো করে কারণ অনুসন্ধান করা। তখন তো আসলে একভাবে চিন্তা করছি, তো পরবর্তীতে দেখা গেল যে এখানে ভর্তি হলাম, পড়াশোনা করলাম, তখন জনাথন এসি ব্রাউনের সাথেও তার লেখাজোখার সাথে আমার পরিচয় হয়েছে, এবং ওনার একটা আর্টিকেলও আমি অনুবাদ করছি। ওনার একটা আর্টিকেল আছে যে হুদুদ নিয়ে, যে এই পানিশমেন্টগুলো যেগুলো বলা হয় এগুলো আসলে কিভাবে, মানে এভাবে যে বড়তম করে দেখা হয়, হ্যাঁ, এগুলো আসলে কিভাবে, এটা আসলে এত বড় কিনা। তো আমি এক্স্যাক্ট টাইটেলটার নাম ভুলে গেছি, পলিটিক্যাল এখন ক্যাচালে ভুলে গেছি। ওটা মোস্ট প্রবাবলি সেকেন্ড ইয়ারে আমি অনুবাদ করছিলাম আর কি, ওনার জনাথন এসি ব্রাউন সাহেবের। সো ওইগুলো ছিল প্রাথমিক, মানে আমি ইউনিভার্সিটিতে পদার্পণ করি নাই, তার আগে এইসব, যেহেতু আমি মাদ্রাসা থেকে একটা ব্যাকগ্রাউন্ডের আছে আমার, এগুলো নিয়ে আমার এক ধরনের চিন্তা ভাবনা ছিল আর কি, আলাপ আলোচনা ছিল। বাট ওইটা আবার যখন ইউনিভার্সিটিতে আসলাম তখন আবার অন্য পরিস্থিতি। ইউনিভার্সিটিতে এসে তখন আমি দেখলাম যে আমি কি রিসার্চ করব, কি একাডেমি করব, আমার তো এখানে বেসিক হিউম্যান রাইটসই নাই। হ্যাঁ, এখানে এসে দেখলাম যে আমাকে একটা হল দেওয়া হইলো, জসিমউদ্দিন হল। আমি জসিমউদ্দিন হলে উঠতে গিয়ে দেখলাম যে সেখানে ছাত্রলীগের বড় ভাইরা তারা দাঁড়ায় আছে, তারা আমাকে হেল্প করবে। আমি তো প্রথমেই বুঝে গেছি তারা আমাকে কেন হেল্প করতেছে, কারণ আমাকে যে রুম অ্যালট করা হয়েছে সে রুমে গিয়ে দেখা গেল যে সেখানে অলরেডি 20 জন গাদাগাদি করে বসে আছে, শুয়ে আছে। আমি তো লাইফটা বুঝে গেলাম যে আসলে এখানে ইউনিভার্সিটিতে এরকম অবস্থা। এরপর দেখলাম যে কেউ কোনো প্রতিবাদ করতে গেছে, কেউ কোনো ইস্যু নিয়ে কথা বলতে গেছে, তাকে নানাভাবে ট্যাগ দেওয়া হচ্ছে। কখনো শিবির ট্যাগ দেওয়া হচ্ছে, কখনো আরো খারাপ ট্যাগ দেওয়া হচ্ছে যে দেশবিরোধী শক্তি, এটা সেটা ট্যাগ দেওয়া হচ্ছে। মানে ক্যাম্পাস বা হল লাইফের শুরু থেকে আপনার যে আসলে প্রথম দিকে একটা টেন্ডেন্সি ছিল যে মানে আপনি জ্ঞানের রাজ্যে বিতরণ করতে চান, রাইট, সেই জায়গাটা থেকে আস্তে আস্তে আপনি আসলে অ্যাক্টিভিস্ট একটা লাইনে ঢুকে গেলেন। এটা আসলে মানে ট্র্যাজিক
একদিক থেকে ট্র্যাজিকও, মানে বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী যারা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে তাদের আসলে অনেকের ইচ্ছা থাকে যে একটা একাডেমিক লাইনে তারা হাঁটবে, কিন্তু এখানে এসে সে এটা স্যুট করতে পারে না। এটার জন্য যে শুধুমাত্র ছাত্রলীগ বা পলিটিক্যাল কারণ দায়ী ছিল এরকম না, এটার জন্য একাডেমিক কারণটাও দায়ী। মানে এখানকার যারা একাডেমিশিয়ান, এস্টাবলিশড একাডেমিশিয়ান, তারাও কিন্তু এটার জন্য দায়ী। এখানকার এস্টাবলিশড সিভিল সোসাইটি যারা, সেটাও কিন্তু এটার জন্য দায়ী। আমি কিছুদিন আগে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে একটা বক্তৃতা করেছিলাম বাংলা একাডেমির ওখানে। তো সেখানে আমি বিষয়টা খুব চেষ্টা করেছি ইলাবোরেট করার জন্য। আপনি ধরেন বাংলাদেশে যারা স্টাবলিশ সিভিল সোসাইটি বলে পরিচিত এবং বাংলাদেশে যারা মেইন স্ট্রিম একাডেমিশিয়ান বলে, যেমন আবুল বারাকাতের কথা, আবুল বারাকাতের তার যে বিস্তর একাডেমিক গবেষণা, সেখানে আপনি খালি দেখবেন যে জঙ্গি খোঁজা হচ্ছে, টেররিস্ট খোঁজা, এক্সট্রিমিস্ট খোঁজা, খালি এটা। এর বাইরে আমি তো তেমন কিছু দেখি নাই। খালি এই উনি বোধহয় কয়েকটা লিস্ট করছেন, বিশাল বড় লিস্ট। এখানে এই লিস্টে কারা কারা আসলে জঙ্গি এবং কোন কোন ব্যাংক ফান্ড করে, এগুলো উনি খোঁজখবর বের করছেন একাডেমিক রিসার্চ করে। আবার ধরেন এম আকাশ সাহেব, উনি একটা কথা বলছিলেন বোধহয় 14 বা 15 ইলেকশনের আগে, হয়তো 14 ইলেকশনের আগে হয়তো বলছিলেন যে যদি মানে জামাত শিবিরকে লক্ষ্য করেই বলছিলেন যে যদি আওয়ামী লীগ তাদেরকে যদি ইয়াও করে দেয়, নিঃশেষও করে দিতে চায়, তাহলে বাগড়া দেওয়া উচিত হবে না। যে কোনো মূল্যে দেশে একটা স্বাধীনতার পক্ষে শক্তিকে টিকিয়ে রাখতে হবে, এই ধরনের কথাবার্তা আমি দেখেছি। উনি প্রকারান্তরে ফ্যাসিবাদকে আসলে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন। এইটা তো আসলে মানে ফ্যাসিবাদ জিনিসটা এখন তো আমরা আবার বেশ নর্মালাইজ করে ফেলছি ফ্যাসিবাদ শব্দটা। কেউ কিছু করলে স্টুডেন্টরা রাস্তায় নামছে বা স্টুডেন্টরা কোনো একটা কিছু করছে, আমাকে এখন সাংবাদিক জিজ্ঞেস করতে এটা কি ফ্যাসিবাদী আচরণ নাই? মানে ফ্যাসিবাদ তো এত ইজি কোনো ইস্যু না। ফ্যাসিবাদ তো আপনার মানে সর্বগ্রাসী সব দিক থেকে। এখন এই ফ্যাসিবাদটাকে কায়েম করার জন্য নানা দিক থেকে তো নানাভাবে ফুয়েল করা হয়েছে, নানা জন এটার জন্য দায়ী। বাংলাদেশের মেইন স্ট্রিম সিভিল সোসাইটি যারা, তারাও তো আসলে তাদের রোল, বিগত 15 বছরের রোলটাকে করতে হবে, রিভিউ করতে হবে ক্রিটিক্যালি, তারা আসলে কি কি করেছে। আপনার ধরেন আপনি যখন এইভাবে পুরো আপনার একাডেমিয়া যদি শুধুমাত্র খালি জঙ্গি খোঁজা তথ্য থাকে বা মুক্তিযুদ্ধ বিরোধী শক্ত তথ্য থাকে, তখন আপনি যেটা করবেন, আপনার এখানকার যারা পুলিশ আছে, আপনার এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশনে দায়িত্বে আছে, তারাও তো সেভাবেই তখন ম্যান হান্টে যায়, তার চিন্তা তো ওভাবে ডেভেলপড হয়। সো এটার জন্য তো একাডেমিশিয়ান যে খুব একটা দায়ী না তা তো না। এবং বাংলাদেশে আপনি দেখেন গুম নিয়ে খুব একটা কাজ নাই। মানে কয়েকজন শিক্ষক আছেন যারা এটার জন্য দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় পরিসরে। যদিও আসিফ নজরুল স্যারের এখন অনেক সমালোচনা আছে আমাদের তরফ থেকে, উনি দাঁড়িয়েছিলেন। প্রফেসর তানজিমউদ্দিন খান, সামিনা লুৎফা ম্যামের কথাও বলতে পারি। এছাড়াও আরও অনেকেই আছেন যারা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কে অনেকেই তখন দাঁড়িয়েছিলেন, এবং যাদের কথা বললাম আসিফ নজরুল স্যার সহ। তো এরকম কয়েকজন টিচার আছেন যারা সবসময় কথা বলেছেন, অ্যাক্টিভিস্ট রোল প্লে করেছেন। কিন্তু একাডেমিক পরিসরে গুম নিয়ে কাজ, একাডেমিক পরিসরে ধরেন এক্সট্রা জুডিশিয়াল কিলিংস নিয়ে কাজ, মানে ওই ধরনের কাজগুলো না হওয়ার কারণে যেটা হয়েছে যে এখানে যে জগদ্দল পাথর চেপে বসেছিল আমাদের এখানে ফ্যাসিবাদ, সেটাকে আসলে আনকোয়েশ্চেনেবল একটা অথরিটিতে তারা পরিণত হয়েছিল। সো মানে এখন বিশ্ববিদ্যালয় পরিষদকে শুধু ছাত্রলীগ দিয়ে আপনি চিন্তা করলে হবে না। এখানে হল প্রভোস্টের কি দায় নাই, বা হল যে যারা টিউটর আছে তাদেরও তো দায় আছে। মানে যদি আপনি একদম নির্মোহভাবে চিন্তা করেন, ছাত্রলীগ হচ্ছে এই মেকানিজমটা করছে, আর এখানকার নানা অনুষঙ্গ, ছাত্রলীগ হচ্ছে এটার অ্যাক্টর, আর বাকিরা হচ্ছে এখানে আপনার কোনো কমে কেউ যদি কারো যদি 2% ঠেলার ক্ষমতা রাখে 2% ঠেলছে, কারো যদি 5% ক্ষমতা রাখে 5% ঠেলছে। ধরেন অনেক হলের ছাত্ররাই জানতো না যে তার হলের টিউটরকে, হাউস টিউটরকে জানতো না, কারণ হাউস টিউটরের সে তো গুরুত্ব দেয় নাই। আপনি মিফতাহুল মারুফের কথা তো জানেন, বর্তমানে সে ডাকসুতে গুরুত্বপূর্ণ পদে আছে। তো 2022 সালের দিকে তাকে তার হলের প্রভোস্ট, তাকে হচ্ছে তার হলের প্রভোস্টের কাছে ছাত্রলীগ তাকে পিটিয়ে তুলে দেয়। পরে তার হলের প্রভোস্ট তাকে থানায় সোপর্দ করে, শাহবাগ থানায় সোপর্দ করে, যে তার কাছে দেশবিরোধী, জঙ্গি এই ধরনের কিছু জিনিস পাওয়া গেছে বা এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার একটা অভিযোগে। পরে আমরা রাত থেকে ওই থানার সামনে আমরা অবস্থান করি। বাই দ্য ওয়ে, আমি ইউনিভার্সিটিতে এসে নানা কাজ করছি, তার মধ্যে একটা ছিল স্টুডেন্টস এগেইনস্ট টর্চার নামক একটা প্রতিষ্ঠান, স্যাট বলতাম এটাকে। তো আমরা এটা দিয়ে যারা এরকম টর্চারের শিকার হইতো, নানাভাবে হামলার শিকার হয়েছে, ছাত্রলীগের দ্বারা ট্যাগড হয়েছে, ছাত্রলীগের দ্বারা নিজের, তাদের পক্ষে আমরা সবসময় সাপোর্ট দিতাম, অ্যাক্টিভিজম করতাম, তাদের পক্ষে আমরা লিগ্যাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করতাম। যদিও সেটা তখন একদম হয়ে ওঠে নাই, বাট অল্প যা কিছু করতাম সেটা আমার কাছে আমি আওয়াজ স্যাটিসফাইড। আপনার কাজ করেছেন, স্যারের ব্যানারে অনেক
কাজ করেছেন, আমি সেই গল্পটাতে আসবো। তবে তার আগে একটু জানতে চাই যে আপনার এই যে প্রতিবাদ মুখর যে একটা মানসিকতা, সেটা আসলে বিশ্ববিদ্যালয়ে এসে আপনি যখন এই সিচুয়েশনটা দেখলেন, যেমনটা আপনি বলছিলেন যে আসলে হলে প্রথমে দেখছি যে ছাত্রলীগের ছেলেপেলেরা হচ্ছে দাঁড়িয়ে থাকে বা তারা অভ্যর্থনা জানাতে চায় কোনো একটি উদ্দেশ্যে, সেই জায়গা থেকেই কি আসলে আপনার ভিতরে এই মানসিকতা তৈরি হলো, নাকি আপনার স্কুল লাইফে অথবা ইন্টার লাইফেও আপনি আসলে কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং সেই জায়গা থেকে আপনার মূলত এই মানসিকতা তৈরি হয়েছে? পলিটিক্যালি ওইভাবে জড়িত ছিলাম না কোনো জায়গাতে, কিন্তু কথা হচ্ছে ইউনিভার্সিটিতে যখন আমি আসলাম, ইউনিভার্সিটি শুধু যে আপনার হলের যে ইস্যু শুধুমাত্র ওটা না, এর পাশাপাশি ধরেন আপনার আমি তখন যখন ইয়াতে ছিলাম, ইন্টারমিডিয়েটে ছিলাম, তখন কিন্তু কোটা সংস্কার আন্দোলন চলে। আমার পরীক্ষা চলতেছে, আলিম পরীক্ষা, এর মধ্যে কোটা সংস্কার আন্দোলন চলে। সো এখন পরীক্ষার সময় তো আর আমি কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হইতে পারতেছি না, যেহেতু আমি এখানে পড়াশোনা করতেছি, পরীক্ষা দিচ্ছি। তখন আমি ফেসবুকে লেখালেখি শুরু করলাম কোটা সংস্কার আন্দোলনের পক্ষে। আলিম সেকেন্ড ইয়ারে পড়ি, যে এইটা হইতে হবে, ইট মাস্ট বি। তখন থেকে আমি নুরুল হক নূরকে চিনি, তখন থেকে আমি রাশেদ খানকে চিনি, ফারুক হাসানদের চিনি, সবাইকে আমি চিনি। তো এর মধ্যে আমি একদিন রাস্তায় নামার চেষ্টা করছি, কিন্তু সেটা দেখলাম যে সফল হইলাম না আর কি। কারণ মানে যারা স্টুডেন্টরা ছিল তারা দেখলাম মহিপালের দিকে বোধহয় চলে গেছে, আর আমরা এদিকে মাদ্রাসার যে অবস্থা, ওখান থেকে ট্রাং রোড থেকে সরাসরি আবার আমাকে বাড়ি ফিরতে হয়, ওদিকে আর যাওয়া হইলো না। কিন্তু আমি আমার প্রতিবাদটা তখন অনলাইনেই জারি রাখছি আর কি কোটা সংস্কার আন্দোলনের সময়। নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনের সময় যেটা হয়েছে, নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনের সময় তখন আমরা ইউনিভার্সিটির অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হয়েছি। তা আমার এখনও মনে পড়ে ওই চিত্রটার কথা। ফেনীতে মিছিল নামছে প্রথম দিন, তা আমরা তখন হচ্ছে কোচিংয়ে ভর্তি, ফেনী ফোকাস কোচিং সেন্টার। তো ওটার উপরে ছিলাম, আমরা ক্লাস করছিলাম। তো যখন আমরা মিছিলে আওয়াজ শুনলাম, আমি সাথে সাথে স্যারকে চিৎকার দিয়ে বললাম, স্যার আমরা এখন ক্লাস করতে পারি না, দিস ইজ নট এ টাইম টু ডু আওয়ার ক্লাসেস, ঠিক আছে, আমরা কন্টিনিউ করবো না, আমরা এখন রাস্তায় নামতে হবে এনি হাউ। তো এরপর আমরা বললাম যে কারা কারা রাস্তায় নামতে চাও, আজকে চলো আমরা রাস্তায় নামি। নিরাপদ সড়ক চাই, সব স্টুডেন্টরা নামছে, এটা আমাদের জেনারেশনাল কল, নামতে হবে আমাদের। তখন আমার বন্ধু বর্তমানে চিটং ইউনিভার্সিটির ল শেষ করেছে, সে ইসরাফিল রনি সহ আরও অনেকেই তখন আমরা রাস্তায় নামলাম। ফেনীর মহিপাল যে এলাকাটা SSK রোড বলে, সেখানে আমরা মার্চ করা শুরু করলাম স্টুডেন্টদের সাথে। মানে ওইটা হচ্ছে আমার ফার্স্ট এই ধরনের ম্যাস মুভমেন্টে আমার এরকম অংশগ্রহণ। তো এরপরে আপনার এক পর্যায়ে দেখলাম যে এক পাশ থেকে ছাত্রলীগের ছেলেপেলে এবার আপনার লাঠি নিয়ে দাঁড়ায় আছে, লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে। কিছু দূর যাওয়ার পরে আমাদেরকে তারা দৌড়ানি দিল, আমাদের এক দুজনকে মাইট দিল, এবং আমরা বেশ দৌড়ে কোনো রকম নিজের জীবন ভিক্ষা আছে এই ধরনের মোটামুটি চলে আসলাম আর কি একদিকে। এরপর তাও আমরা থেমে যাই নাই, এরপর আমরা আবার ট্রাং রোড থেকে আবার আমরা একটা মিছিল বের করার চেষ্টা করি, কিন্তু সেটাও আবার পুলিশ এবং ছাত্রলীগের কারণে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই আর কি। তো ওইটাই ছিল নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন, ছিল আমার ফার্স্ট মানে জেনারেশনাল একটা অ্যাওয়েকেনিং বলা যেতে পারে। কোটা সংস্কার আন্দোলনও অবশ্য, বাট রাজপথের যেটা ওইটা হচ্ছে নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন। পরবর্তীতে আপনার ক্যাম্পাসে এসে তখন আমি দেখলাম যে রাশেদ খান, নূর ভাই, ফারুক হাসান, হাসান আল মামুন, সবাইকে আমি আবার পেলাম। তাদের সাথে তখন দেখলাম তাদের সাথে কেউ কথাই বলতে চায় না, ভয়ে, যে কথা বললে ওই যে ফার্স্ট ইয়ার নিশ্চয়ই গেস্ট রুমে এগুলো নিয়ে প্যারা দেওয়া হয় তাদেরকে, চট থাপ্পড় দেওয়া হচ্ছে যে এদের সাথে কথা কেন বলছো। আমি তখন নিজে একদিন মানে প্রথম আমার নূর ভাইয়ের সাথে যেখানে পরিচয় আর কি, যেহেতু আমি ওনাদের ছাত্র সংগঠনটা করেছি অনেকদিন ধরে, এটা বলতেই হয়। ডাকসুতে আমরা খাবার খাচ্ছিলাম, আমার বন্ধু বান্ধব ফার্স্ট ইয়ারের। তো এক পাশে দেখলাম যে রাশেদ ভাই, নূর ভাই আর ফারুক ভাই, ওনারা 2-3 জন মিলে ওনারাও খাবার খাচ্ছেন, ওই যে 20 টাকার যে খিচুড়িটা। ওনাদেরকে দেখে আমার মানে খুবই মানে মানে এটা বলে না যে একটা সহ ব্যথা সহ মর্মিতার জায়গা তৈরি হলো, যে ওনারা একা একা এখানে বসে আছেন। পরে আমি গিয়ে বললাম যে ভাই, আমি সিফাত, আমি ফার্স্ট ইয়ারের লতে পড়ছি, আমি চাই যে আপনারা আমার এই যে বন্ধু বান্ধব আছে 10-15 জন, তাদের কাছে আপনারা আপনাদের ক্যাম্পেইনটা করেন, তাদের কাছে আপনারা আপনাদের নির্বাচনের ইশতেহারটা বলেন, ডাকসু নির্বাচনে। তখন রাশেদ ভাই আসলেন, রাশেদ ভাই এসে বললেন যে এরকম এরকম তোমরা আমাদেরকে ভোট দিও, আমরা এই সামনে এইভাবে বাংলাদেশে এই ক্যাম্পাসটাকে এইভাবে করতে চাই। আচ্ছা, তখন ছিল আমার, তখন হচ্ছে রাশেদ ভাই আমাকে হয়তো উনি চিন্তা করলেন আর কি যে এই ছেলেটাকে দরকার। তো উনি ওনার মতো করে তখন যোগাযোগ রাখা শুরু করলেন, রাশেদ ভাই, নূর ভাই। মানে আপনার কি তখন আসলে ভয় লাগে নাই যে আসলে আমি না এস্টাবলিশমেন্টের বিপক্ষে গিয়ে? না, খুব একটা আসলে মানে আমি হয়তো ফার্স্ট ইয়ারে একটু ডান পিঠেই ছিলাম। আচ্ছা, আমি ধরেন মানে আমি অনেকে আপনি বলতো যে হলে যাইস না কখনো,
ঠিক আছে হলে গেলে এটা হবে, তোরে মাইর দিবে, কারণ তুই তো রেগুলার মুভমেন্ট করিস। মানে ছাত্রলীগের কোনো নির্যাতন হয়েছে আমি, মানে এমন কোনো দিন নেই ছাত্রলীগের নির্যাতন হয়েছে আমি রাজু ভাস্কর্যে দাঁড়াইছি। আচ্ছা, এটা কি একদম ফার্স্ট ইয়ার থেকেই? ফার্স্ট ইয়ার থেকেই। আচ্ছা, আমাকে একটু তাহলে স্যারের গল্পটাই বলেন। মানে স্যারটা কি আপনারা ফার্স্ট ইয়ারে করি না, সেট আমরা করেছি আপনার 2021-এ। আচ্ছা, আপনি তখন সেকেন্ড ইয়ারে? হ্যাঁ, তখন আমি সেকেন্ড ইয়ার আছি বোধহয়, সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ার, আমার ঠিক এখন এই মুহূর্তে, যেহেতু কোভিডের টাইম একটু প্যাচ লেগে যাবে। কিন্তু ফার্স্ট ইয়ার পুরোটা হচ্ছে আমরা মানে কোনো ব্যানারের নিচে না গিয়ে, আমরা কোনো ব্যানারের মধ্যে ছিলাম না, বাট সবাই আমাদেরকে বলতো ছাত্র অধিকার পরিষদ। আচ্ছা, তো তখন কোনো ছাত্র অধিকার পরিষদ পদ হোল্ড করি নাই, বাট ইয়েট যতগুলো অন্যায় হয়েছে ক্যাম্পাসে, যেখানে যে কোনো সমস্যা হয়েছে, আমরা এটার জন্য তাদের মানে যারা ভিকটিম ছিল তাদের পক্ষে সবসময় আমরা রাস্তায় সর্বাবস্থান। আমি ছিলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ছিল, আমাদের দুইজনের দায়িত্ব ছিল বেসিক্যালি আপনার মানে এই যে বলে না যে লজিস্টিক সাপোর্টগুলা, লাইক কখনো মাইক নিয়ে আসা, কখনো আমি ব্যানার করতে যাইতাম উনি মাইক নিয়ে আসতো, কখনো আবার ভাইস ভার্সা, আচ্ছা, এগুলো করতাম। এরপর আস্তে আস্তে আমাকে আকরাম ভাই বললেন, নাহিদ ভাইও ছিলেন তখন, তো বললেন যে তুমি একটা কাজ করো, যে প্রেস স্টেটমেন্ট লেখো। আচ্ছা, ফার্স্ট ইয়ারের কথা বলছেন? ফার্স্ট ইয়ারের কথা বলছি। এরপর আমি ছোটখাটো ড্রাফট করতাম, সেটা নাহিদ ভাই হয়তো কখনো উনি সংশোধন করে দিতেন, কখনো আকরাম। তারা কি তখন ছাত্র অধিকার পরিষদ? ছাত্র অধিকার পরিষদ তখন অফিসিয়ালি আমরা ছাত্র অধিকার পরিষদে যোগ দেই নাই, মানে আমরা কেউ পদ হোল্ড করতেছি না, বাট ওই যে ছাত্র অধিকার পরিষদের যে প্যানেল, সেখান থেকে কিন্তু নাহিদ ইসলাম সাংস্কৃতিক সম্পাদক পদে, আকরাম হোসাইন হচ্ছে সাহিত্য সম্পাদক পদে, ওনারা কিন্তু দাঁড়িয়েছেন আর কি পদগুলোতে। আচ্ছা আচ্ছা, বাট ওই তখনও তো কিন্তু স্ট্রাকচার ছিল না, স্ট্রাকচারালি তখন হচ্ছে নুরুল হক নুর হচ্ছেন উনি যুগ্ম আহ্বায়ক, হাসান মামুন আহ্বায়ক, এভাবেই চলে আসছে। আমাদের কোনো পদ ছিল না আর কি, আমি বা আক্তার হোসেন কিংবা হচ্ছে আকরাম হোসেন, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, কারো কোনো ওই অর্থে পদ ছিল না, বাট আমরা ওই যে ওদের সাথে আমাদের চলাফেরা উঠা বসা ছিল আর কি। আমাদের ওভাবেই আমাদের একটা মানে সার্কেল গড়ে ওঠে আর কি। তো অনেকে দেখেন অভ্যুত্থানের পরে ধরেন অনেকেই চিনে না যে এরা কই ছিল। হ্যাঁ, যেমন ধরেন মাহফুজ আলমের কথাও বলে যে মাহফুজ আলম কই ছিল, বা নাসিরউদ্দিন পাটোয়ারির কথাও বলে। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই লোকগুলা মাহফুজ আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, দে ওয়ার কনস্ট্যান্ট, তারা ওখানে ছিলই সবসময়। ধরেন আমরা একটা মিছিলের একটা প্রকৃতি বলি, তখন তো আমাদের সাথে বেশি জন মানুষ মুভ করে না, 20 জন মুভ করে, হ্যাঁ 18 জন মুভ করে। তো আমরা একটা ছাত্র অধিকার পরিষদের ব্যানার না, বাট এমনি ধরেন কোনো একটা প্রতিবাদ মিছিল, হ্যাঁ ছাত্র নির্যাতনের বিরুদ্ধে, তা আমরা মিছিলে যাচ্ছি, তো পেছনে দেখবেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিও আছে, দেখবেন মাহফুজ আলমও আছে, হ্যাঁ একসাথে হেঁটে যাচ্ছে লম্বা দুইজন মানুষ। মানে ওরা কি সবসময় পেছনে থাকতো? পেছনে থাকতো। উনাদের এরকম একটা ব্যাপার হচ্ছে যে ওনারা এই যে মাহফুজ আলমের ব্যাপারে তো বলা হয় যে মাস্টার মাইন্ড বা এই ধরনের কিছু, যদিও আমি নিজেও এটার ক্রিটিক করছি, ঠিক আছে, আমি এইভাবে ওইভাবে পরিচিত হওয়া পছন্দ করি না। মাহফুজ আলম সরাসরিও আসছে অনেক সময়, আসে নাই যে এরকম না। ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারি যখন আপনার রাজু ভাস্কর্য বসলো মোদি বিরোধী আন্দোলনের সময়, মোদির আগমনের প্রেক্ষিতে সীমান্ত হত্যার বিরুদ্ধে, তখন কিন্তু মাহফুজ আলম ওই রাজু ভাস্কর্যের পাদদেশে অনেকগুলো এরকম প্রোগ্রাম পরিচালনা করেছিল আর কি বিরোধী। সো এটা একটা ইট ওয়াজ এ সার্কেল যারা হচ্ছে সবসময় ধরেন এই কজের কাছে সবসময় লয়াল ছিল, যে আমরা ফ্যাসিবাদকে হটাবো, ফ্যাসিবাদী রাজনীতি আমরা বাংলাদেশে করতে দিব না, আমরা একটা নতুন ধারার বাংলাদেশ চাই, নতুন কিছু বিনির্মাণ করতে চাই। এটা যে শুধু ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রিক তা না, মানে এইটা ইট ওয়াজ আ ব্ল্যান্ড। এখন এইটা যদি বলেন যে এটা কি আসলে কেমনে গড়ে উঠছে, এটা থ্রু আড্ডা। আচ্ছা, এটা কি মানে ছাত্র অধিকার না করলেও এটা কি সবাই নুরু বা হাসান আল মামুনের ভাবশিষ্য এই ধরনের কোনো? না 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 না, বরং আমরা আমাদের নিজেদের মাঝে নুরুল হক নুরের অনেকগুলো ডিসিশনের সাথে আমাদের অনেক সময় মতানৈক্য হইতো। আচ্ছা, তারপর হাসান মামুন ভাইয়ের সাথে মতানৈক্য হয়েছে, হয় না যে এরকম না, অনেক জায়গায় আমাদের মধ্যে ডিফারেন্সেস ছিল, মতানৈক্য ছিল, বাট ইয়েট এই যে কজ যেটা বললাম, কজের ব্যাপারে উই ওয়ার ভেরি মাচ লয়াল। এবং এই সংহতিটা গড়ে উঠছে আসলে ধরেন কখনো স্বপন মামার দোকানে চা খাইতে খাইতে, কখনো হচ্ছে গিয়ে আমরা ধরেন বটতলায় আমরা আড্ডা দিচ্ছি যে আসলে আমরা কিভাবে বাংলাদেশটাকে দেখতে চাই। সো নানা আঙ্গিকে আলাপ আলোচনায়, আড্ডায়, মিছিলে, মানে এই মানে যে সংহতিটা এটা আসলে রাজপথ থেকে গড়ে ওঠা। এটার জন্য নির্দিষ্ট কোনো দল বা নির্দিষ্ট ধরনের কোনো একটা প্ল্যাটফর্ম এভাবে বলবো না, মানে এটা করতে হয়ে গেছে। এক একজন তো এক এক ওরিয়েন্টেশনের, বাই দ্য ওয়ে এটা বলে রাখা ভালো, এক একজন এক এক ওরিয়েন্টেশনের। ধরেন মাহফুজ আলমের চিন্তার সাথে আমার চিন্তা পুরোপুরি মিলবে না, আবার ধরেন নাসির ভাইয়ের চিন্তার সাথে আমার চিন্তা পুরোপুরি হয়তো কারোর সাথে কারো মেলে না। ইট ওয়াজ বেসিক্যালি দে ওয়ার লয়াল টু দ্য কজ। আপনি এমনিতে ছাত্র অধিকার পরিষদের সাথে তাহলে মানে আনুষ্ঠানিকভাবে জড়িয়ে পড়লেন কবে? ছাত্র অধিকার পরিষদের সাথে আমরা একবার হচ্ছে আপনার ছাত্র অধিকার পরিষদ থেকে আমরা বের হয়ে গিয়েছিলাম
মানে অনেকেই ঢুকলেনটা কবে আসলে? মানে ঢুকলাম বলতে হচ্ছে আমরা তো কাউন্সিলর ছিলাম, মানে আমরা ছাত্রদের পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচনে উই ওয়ার দ্য কাউন্সিলর্স। সো কাউন্সিলর হিসেবে আমরা সভাপতি সেক্রেটারি এদেরকে নির্বাচন করতে পারতাম, যেহেতু আমরা কাউন্সিলর হয়েছিলাম বাই দি যে রিকোয়ারমেন্ট, যে যারা আমাদের সাথে এতদিন ধরে কাজ করেছে দে উইল বি টার্মড এজ কাউন্সিলর্স। আচ্ছা, ঠিক আছে, ওই হিসাবে আমাদের ছাত্রদের পরিষদে পদার্পণ অফিসিয়ালি। এটা কি আপনি যখন থার্ড ইয়ারে পড়েন? না, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে আই ওয়াজ ওয়ান অফ দ্য কাউন্সিলর্স। এটা হচ্ছে ডিসেম্বরের দিকের ঘটনা। এটাই কি আপনার কোনো পলিটিক্যাল পার্টির সাথে প্রথম সংযোগ? পলিটিক্যাল পার্টির সাথে সংযোগ বলতে পারেন আর কি। ঠিক আছে, হ্যাঁ পলিটিক্যাল মানে ওটা তো হ্যাঁ পলিটিক্যাল পার্টির সাথে সংযোগ বলতে পারেন। তো আমি তখন করলাম, ভোট দান থেকে বিরত থাকলাম আমি, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারপর হচ্ছে আপনার আর কে ছিল, আকরাম হোসাইন সিএফ, নাহিদ ইসলাম। আমরা ছাত্রদের পরিষদ থেকে আমরা বের হয়ে আসলাম। আমাদের কিছু ডিমান্ডস ছিল, মানে আপনার সেই ফার্স্ট ইয়ারে আপনি বের হয়ে আসলাম বলতে আমরা চিন্তা করলাম যে ছাত্রদের পরিষদের সাথে আমাদের এই যে ডিসকাশনসগুলো, রিকোয়ারমেন্টসগুলো, সেগুলো আমাদের ফুলফিল হচ্ছে না। আমরা যেভাবে চাচ্ছি ছাত্রদের পরিষদটাকে গড়ে তুলতে, সেটা আসলে হবে না, এভাবে তারা মিট করতে পারতেছে না। দ্যাটস ওয়াই আমরা বেরিয়ে আসলাম। আচ্ছা, পরবর্তীতে আপনার কোভিডের সময় আমি বেশ ভয়ানক একটা হামলার শিকার হই আমার এলাকায়। ছাত্রলীগের গুন্ডা পান্ডারা সবাই আমাকে এক জায়গায় তুলে নিয়ে গিয়ে পরে আমার উপর অকথ্য নির্যাতন করে। আমার যে ডান পা আপনার ভেঙে দেয়, আমার ডান পায়ের হাট একদম গুঁড়ো গুঁড়ো করে দেয়। তো পরে এটা আমরা চিকিৎসা নিয়ে এটার কারণ কি? এটা তখন তারা যেহেতু আমার ক্যাম্পাসে অ্যাক্টিভিজম দেখছে, ছাত্রলীগের কাছে তো ইট ডাজন্ট ম্যাটার হু আর ইউ। ছাত্রলীগের কাছে ম্যাটার ছিল যে আপনি ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদের অন্যায় অপকর্ম এবং কর্তৃত্ববাদের বিরুদ্ধে আপনি ভয়েস কিনা। ইফ ইউ আর এ ভয়েস, ইট ডাজন্ট ম্যাটার আপনি কি বামপন্থী না ডানপন্থী, ইট ডাজন্ট ম্যাটার আপনি কে, আপনার উপর তখন নির্মম নির্যাতন চলে আসবে। আমার উপর এলাকায় এভাবে তুলে নিয়ে গিয়েছিল, পরে হামলা করলো। তো এই কোভিডের সময়টাতে আবার আমরা এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ না করে আপনার এলাকার ছাত্রলীগ? এলাকার ছাত্রলীগ বলতে এখানে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কোনো ইন্ধন নাই, ব্যাপারটা তো এরকম না, এত নিরীহ ঘটনা তো না। ঠিক আছে, এখানে ইউনিভার্সিটি ছাত্রলীগও আমার উপর হামলা করছে ইতিপূর্বে। ডিসেম্বরের 17ই ডিসেম্বর 2019 সালে এখানে ইউনিভার্সিটি ছাত্রলীগ আমার উপর হামলা করছে। পরে এলাকায় আবার তারপরের বছর এলাকায় আবার হামলা করলো আর কি। এটা তো ইউনিভার্সিটি ছাত্রলীগ অবশ্যই এখানে জড়িত থাকার মানে প্রবল সম্ভাবনা। তারা নিশ্চয়ই এই কথাগুলো হয়তো তারা প্রিচ করেছে। আবার এখন পর্যন্ত আপনি টোটাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাতে কতবার নির্যাতিত হয়েছিলেন? আমি মোট 3বার। আমি এখন পর্যন্ত মোট 3বার, মানে 3বার হচ্ছে গিয়ে খুব মানে অবস্থায় ছিলাম আর কি, লাইক শোয়াই ফেলছে আর কি, যেটা বলে মায়েরা একদম অবস্থা এরকম খারাপ করে ফেলছে। আর এর বাইরে আনঅফিসিয়ালি তো দেখা গেছে যে একবার ডিনের বিরুদ্ধে, ওই যে বিজনেস ফ্যাকাল্টির ডিন শিবলি রুবাইয়েত ছিল, তার বিরুদ্ধে আন্দোলন করতে গেছিলাম। তখন আসিফ মাহমুদকে ঘুষি মেরে তার এখানে চোখের নিচে ফাটাই দিছিল। তো তখনও তো আমরা অল্প বিস্তর কিল ঘুষি খাইছি, লাথি খাইছি। এটা আসলে এগুলা আমাদের কাছে খুবই কমন ছিল আর কি। ওকে ফাইন, ছাত্রলীগ তো আমাদেরকে মারবে, মানে এটা খুবই স্বতঃসিদ্ধ একটা ব্যাপার ছিল আর কারণ এরকম। কিন্তু ওই যে খুব মানে মারাত্মকভাবে ইনজুর্ড হয়েছি 3টা ঘটনায় আর কি। একটা ঘটনায় হচ্ছে আমার ডান হাতের অবস্থা খারাপ ছিল, ডান হাত বেশ মানে এটা কি বলে যায় মচকে গেছিল। আর আরেকটা ঘটনা যেটা বললাম এলাকায়, সেখানে আমার এই যে ডান হাঁটু এটা প্লাস্টার ছিল অনেক দিন ধরে। আর এরপরে যে মিফতাহুল মারুফ যে ঘটনাটা, ওকে যে তুলে নিয়ে গেল, সেখানে আমরা তাকে সেভ করতে গেলাম, তার পক্ষে দাঁড়াইলাম, অ্যাক্টিভিজম করলাম। তখন আবার ছাত্রলীগের জসিমউদ্দিন হলের কিছু নেতাকর্মী এসে তখন আবার আমার উপর হামলা করে। তো ওই সময় আমি মাথায় আঘাত পাই আর কি, হাতে আঘাত পাই, পিঠে আঘাত পাই। সো ওইটা আবার আলাদা ঘটনা ছিল আর কি। এই মোটা দাগে এই 3টা ঘটনায় বেশ, এছাড়াও অনেকগুলো ঘটনা তো তারা ধরেন অনেক সময় ডিবির দৌড়ানি খেয়েছি, এটা তো মানে না বলেই নাই। যে শিল্পকলা একাডেমির সামনে দাঁড়াইছিলাম আমি, আকরাম হোসাইন, এটা এখনও কোথাও এরভাবে বলি নাই। তো দেখা গেল যে আপনার তখন নুরুল হক নূরের বিরুদ্ধে কোনো একটা কিছু চলছিল, আমি এই মুহূর্তে ঠিক মোদি বিরোধী আন্দোলন মোস্ট প্রবাবলি। তা আমি আর আকরাম হোসাইন ছিলাম শিল্পকলার সামনে দাঁড়াইয়া, আমরা কথাবার্তা বলছিলাম। তো ইনস্ট্যান্ট আমাদের কাছে ফোন আসলো যে এরকম তোমাদেরকেও খুঁজতেছে। পরে আমরা ফোন টোন অফ করে আমরা যে যার মতো করে আমরা পরে নারায়ণগঞ্জে চলে গেলাম। নারায়ণগঞ্জে গিয়ে সেখানে এক রাত কাটাইলাম, ফোন টোন অফ, পুরো কমিউনিকেশন আলাদা, অফ, কার সাথে কোনো কমিউনিকেশন নাই। পরে আবার সকালবেলা দুপুরের দিকে আমরা ব্যাক আসলাম ঢাকায়। তখন নুরুল হক নূর তখন গ্রেপ্তার হন নাই। আমরা তখন ওই যে গণস্বাস্থ্য কেন্দ্রে গেলাম,
জাফরুল্লাহ স্যারের ওখানে গেলাম, ওখানে মোস্ট প্রবাবলি আমাদের 1-2 জন আহত ছিলেন, তাদেরকে দেখতে গেলাম। আবার ওই জাফরুল্লাহ স্যারের হসপিটালটা ছিল একটা মানে আমাদের একটা কাইন্ড অফ মিলন মেলাও ছিল আর কি, কারণ আমাদের তো যে কেউ যে কোনো সময় মাইর খাইতো, তো মাইর খেয়ে ওখানেই ভর্তি হইতো, আমরা আবার ওদেরকে ওখানেই দেখতে যাইতাম, আমাদের এক ধরনের ওইটা একটা আড্ডার স্থল হয়ে গেছিলো। এবার এরকম একটা ঘটনাও ঘটছে আপনার, একবার নুরুল হক নূর মার খেয়ে হসপিটালে, এটা বোধহয় আপনার 2023-এর দিকের ঘটনা। আমি, আকরাম হোসাইন, তারপর আপনার এই মাহফুজ আলম, আর হচ্ছে আপনার আর ছিল কে, আর আমি, আকরাম হোসেন, মাহফুজ আলম এবং জাহিদ আহসান এবং হোসেন শাহাদাত, আমরা একটা জায়গায় আড্ডা দিচ্ছিলাম, জাস্ট তাদেরকে দেখে আসছি, তো দেখে আসার পরে আমরা চা তা খেয়ে আমরা চলে যাবো আর কি ক্যাম্পাসের উদ্দেশ্যে। ওই সময় হুট করে ডিবির একটা গ্রুপ মানে মানে প্লেন ক্লথ আসলো, আমাদেরকে তুলে নিয়ে চলে যাবে, গাড়িটারই কল করলো যে এরকম পাওয়া গেছে, এদেরকে তুলে নিয়ে চলে যাবো। এই তো ওই সময় আমরা পরবর্তীতে হাসপাতালের ভিতরে চলে গেলাম। হাসপাতালের ভিতরে গিয়ে আমরা বেশ ধরেন ধস্তাধস্তি হইল যে আমরা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, কোন অ্যালিগেশনে আমাদেরকে নিচ্ছেন, অ্যালিগেশনটাকে সেটা বলেন। হ্যাঁ, শুধুমাত্র এখানে আসছি বলেই কি আপনি উঠাইতে পারেন না। পরবর্তীতে আমরা এরপর পুলিশের সাথে মানে জাফরুল্লাহ স্যারের হাসপাতালের সামনের অংশটাতে আর কি। আচ্ছা, তো পরবর্তীতে আমরা এবার ছাড়া পাইলাম, আমরা বেশ অনেকক্ষণ কথাবার্তা বলার পর আমরা ছাড়া পাইলাম। পরে আমরা এবার যে যার মতো ক্যাম্পাসে চলে গেলাম। এগুলো আসলে ট্রমাটিক এক্সপিরিয়েন্স, মানে আপনার স্বাধীন কোনো স্পেস নাই ফ্যাসিবাদী আমলে। আপনি কথা বলতে গেছেন, কাউকে রোগীকে দেখতে গেছেন, যেহেতু আপনি মানে রাষ্ট্রের চোখে একজন অপরাধী, যেহেতু আপনি এখানে বারবার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতেছেন, আপনি রাষ্ট্রের চোখে অপরাধী। সো অনেকে আবার ধরেন অপরাধী রাষ্ট্রের চোখে, যদিও জনগণ হয়তো আসলে কিছু জানেই না, কিন্তু রাষ্ট্র তো তাকে চেনে যে এই লোকটা এই সমস্যাটা করতেছে। তা আমাদেরকে ধরেন এভাবে তুলে নিয়ে যাওয়ার একটা বন্দোবস্ত তারা করে ফেলছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সেখান থেকে আবার আমরা বেঁচে ফিরছি, আমরা আমাদের মতো করে যে যার মতো প্রস্থান করছি। তো এগুলো অনেকগুলো ট্রমাটিক এক্সপিরিয়েন্স। মানে আমাদের এই যেটা বললাম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, এটা এমন না যে আপনার মানে আমি আমার একটা ফেসবুক স্ট্যাটাসে লিখছিলাম, ইটস নট এ পলিটিক্যাল গেম রাইট নাও, ইটস ভেরি পার্সোনাল। মানে আমি যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তেছি, এটা আমার পার্সোনাল একটা জায়গা থেকে, কারণ আমি তো এটার ভিকটিম। মানে যারা এটার ভিকটিম, ধরেন আমি ফ্যাসিবাদী এই লড়াই সংগ্রামের মধ্য থেকে আমি আবার ইয়াও করছি, হিউম্যান রাইটস অ্যাক্টিভিজমও করছি। আমি সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা এই অঞ্চলগুলোতে যারা নি ক্যাপিংয়ের শিকার হয়েছিল, ইদানিং এটা বেশ আলোচনায় আসতেছে যে নি ক্যাপিং মানে হচ্ছে কারো হাঁটুতে গুলি করে তার পাটাকে অকেজো করে দেওয়া, পা কেটে ফেলে দিতে হয় সর্বশেষ বাধ্য হয়ে। আপনি সাতক্ষীরা অঞ্চলে যাবেন বা খুলনা, বাগেরহাট, যশোর অঞ্চলে যাবেন, আপনি অসংখ্য এরকম লোক পাবেন, জামাতের হোক, বিএনপির হোক, যাদের এরকম পায়ে গুলি করে রাতে তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে গিয়ে আপনার চোখ বাঁধছে, চোখ বেঁধে পরে পায়ে গুলি করছে, পরের দিন ধরেন আপনার হসপিটালে তাকে আবিষ্কার করা গেছে এবং পরে পাটা কেটে ফেলে দিতে হয়েছে। এরকম হরহ ঘটনা আছে। আমি নিজে এরকম প্রায় 10 থেকে 15টা ঘটনা, আমি এবং মুশফিকুর রহমান জোহান, মায়ের ডাকের সাথে কাজ করতো সে, তো আমরা এরকম অনেকগুলো ঘটনা আপনার ডকুমেন্ট করেছি, আর্কাইভ করেছি যে কিভাবে এই ঘটনাগুলো হয়েছে, এবং সবগুলোর প্যাটার্ন সেম। এটা কি ওই স্যাটের পক্ষ থেকে করেছে? না, এটা স্যাটের না, মানে এটা স্যাট থেকে ছিলাম আমি, আর মায়ের ডাক থেকে ছিলেন উনি। মানে এটাও একটা সংহতি আর কি, মুশফিকুর রহমান জোহানের সাথে মানবাধিকার বিষয়ক কার্যক্রম, এটা এক ধরনের সংহতির পদ্ধতিতে গড়ে উঠছে আর কি। এটা আলাদা কোনো অর্গানাইজেশন হিসেবে আমরা ব্যানার হিসেবে যাই নাই। এটা খন্দকার রাকিব, আপনি চিনে থাকবেন, তো উনার একটা এরকম রিসার্চ আছে আর কি টর্চার নিয়ে। তো আমরা উনার এই কাজের অংশ হিসাবে উনি সহ আমরা 3 জন মিলে আমরা ওই কাজগুলো করছি আর কি, ডকুমেন্টটা করছি, আর্কাইভিংটা করছি। সো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যেই লোকটার পায়ে, এটা কি কোনো তথ্য আছে যে আসলে কি কত পরিমাণ মানুষের আসলে এই নিক্যাপিং এর? আমার কাছে তো ধরেন শুধুমাত্র আমাদের কাছে শুধুমাত্র 14 জনের তথ্য আছে, আমরা 14 জনের উপর কাজ করছি। আমাদের তো এটা আসলে রিসার্চের কাজ, মানে একদম মানে আর্কাইভিং পরিসংখ্যান তো আমরা করি নাই। এটা করলে অনেক পাওয়া যাবে। মানে আমরা যেসব ভিকটিমের কাছে গেছি, ভিকটিমরা আবার ভিকটিমদেরকে চেনে। মানে ইউনিভার্সিটি যেরকম একটা নেটওয়ার্ক আছে না, যে ফর এক্সাম্পল আসিফ মাহমুদ মাইর খাইছিল, তো সে সিফাতকে চিনে, কারণ সিফাত তো মাইর খাইছে। তারপর সিফাত তো আবার নাহিদকে চিনে, কারণ নাহিদও তো পুলিশের হাতে ধরা খাইছিল, এরকম। সো একইভাবে ওইখানেও সেম, সাতক্ষীরার অঞ্চলটাতেও যে হামলার শিকার হয়েছে, যে গুলি খাইছে, নিক্যাপিংয়ের শিকার, সে আরেকজন নিক্যাপিংয়ের যে শিকার হয়েছে তাকে চেনে। ওখানে এরকম এক ধরনের সংহতি আছে। সো এইভাবেই আসলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনটা গড়ে উঠছে।
এইটা অনেকের জন্য, আমরা যারা ভিকটিম আমাদের জন্য হচ্ছে এটা বেসিক, আপনি নিজেও তো একজন ভিকটিম, আপনি জানেন এটা আসলে একটা মানে পার্সোনাল জায়গাও তৈরি হয়, ক্ষোভের জায়গা, যে যেভাবেই হোক তাহলে আমার এখন ফ্যাসিবাদকে ফেলতে হবে। মানে এটা শুধুমাত্র পলিটিক্যাল জায়গা না যে আমি এখন একটা পলিটিক্যাল দল করি সুতরাং হচ্ছে কি আমাকে, যেহেতু আমি বিএনপি করি, যেহেতু আমি জামাত করি, তাহলে আমাকে হচ্ছে গিয়ে হাসিনাকে হটাইতে হবে। ব্যাপারটা এরকম না, আমাদের হয়ে যায়। হ্যাঁ, একটা পর্যায়ে আপনার এটা পার্সোনাল, এটা একটা জেনারেশনাল অ্যাওয়েকেনিং, যখন এই পার্সোনাল জায়গাটা আবার একটা জেনারেশনের মধ্যে ছড়াই যায়। কারণ আমার জেনারেশন সবাই তো এটা শিকার হয়েছে, যারা যারা কথা বলতে চাইছে তারা তো আমার সবার মতো শিকার হয়েছে। ফলে মাহফুজ আলম যখন বলেছেন যে এটা আমাদের প্রজন্মের লড়াই, এটা আসলে ভুল বলেন নাই। মানে আমরা আমাদের এই পুরো প্রজন্মটা যখনই আমরা লড়াই করতে গেছি, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলন, সব সময় আমরা এটার মধ্যে দিয়ে গেছি। ফলে আমাদের মধ্যে এক ধরনের অ্যাওয়েকেনিং তৈরি হয়েছে, তাহলে আমাদেরকে এটা হটাইতে হবে, এটা তো আর রাখা যাবে না, নতুন একটা কিছু নিয়ে আসতে হবে। সো ওই জায়গা থেকে সংহতির জায়গা আর কি। আচ্ছা, আপনারা তাহলে ফার্স্ট ইয়ারেই হচ্ছে গণ অধিকার পরিষদ থেকে বা ছাত্র অধিকার পরিষদ যেটা, সেটা থেকে হচ্ছে আপনার বেশ কয়েকজন চলে আসলেন বা কাউন্সিলে আপনারা হচ্ছে সেই পাওয়ারটা প্রয়োগ করলেন না, ভোটটা দিলেন না। তো সেই জায়গা থেকে কি পরবর্তীতে আপনারা ছাত্র শক্তি প্রতিষ্ঠা করলেন এমন কিছু? না, আমি ছাত্র শক্তিতে কখনো ছিলাম না। ছাত্র অধিকার পরিষদে আমরা আবার ফেরত গেছি, মানে আমরা ফেরত গেছি বলতে ছাত্র অধিকার পরিষদের সাথে আমাদের এক ধরনের আবার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। বিশেষত কোভিডের টাইমটা শেষ হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। তখন বিশ্ববিদ্যালয় পুরোপুরি ছাত্রলীগ কবজা করছে। কোভিডের আগে আপনি একটা জিনিস খেয়াল করবেন, কোভিডের আগে যদি তুলনামূলক বিচার করেন, সেখানে ডাকসুর ফলে এবং কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক চা আন্দোলনের কারণে একটা স্পেস তাও তৈরি হয়েছিল যেখানে কথা বলা যাইতো। কিন্তু কোভিডের সময় কিন্তু আমরা কেউ ক্যাম্পাসে ছিলাম না। কোভিডের সময় যদি কেউ থাকতে পারে সেটা হচ্ছে ক্যাম্পাসে ছাত্রলীগ ছিল, বিশেষত তানভীর হাসান সৈকতরা ছিল। তো ফলে দেখা গেছে যে কোভিড পরবর্তী সময়ে ক্যাম্পাসে আর আমাদের ওই আগের যে পরিসরে আমরা একটু দাঁড়ায় কথা বলতে পারতাম, সেই পরিসরটুকু আর নাই। আচ্ছা, ফলে আমাদের চিন্তা হলো যে তাহলে আমাদেরকে এখন রিগ্রুপ হইতে হবে, ইউনাইটেড হয়ে আমাদের এখানে ফোরফ্রন্টে ফাইট করতে হবে। ফলে আমরা এবার আমরা আমাদের মতো করে যারা ছাত্র অধিকার পরিষদে, আমরা কেউ ছাত্র অধিকার পরিষদের সাথে আমরা কাজ করছি। নূর ভাইও তখন আমাদেরকে বললেন যে চলো আমরা ছাত্র অধিকার পরিষদটাকে আবার গড়ে তুলি ঢাকা ইউনিভার্সিটিতে। ফলে আমরা আমাদের যেগুলো বললাম যে আমাদের এভাবে জিনিসগুলো করতে হবে, স্ট্র্যাটেজিক জায়গাটা। সো ওনারা রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করলেন যে ঠিক আছে, তাহলে তোমরা যে স্ট্র্যাটেজিতে আগাইতে চাও তোমরা সেভাবে আগাও, তোমরা ইয়াটা করো, বাট ইউনাইটেড হয়ে কাজটা করা যায়। তো আমরা এবার করলাম। আর ছাত্র শক্তি হয়েছে মূলত যখন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় কাউন্সিল পরবর্তীতে যখন ওই যে নূর ভাই এবং নূর ভাই সহ গণ অধিকার পরিষদ নিয়ে যখন কিছু বিতর্ক আসছে, তখন ছাত্র শক্তি আলাদা একটা কনটেক্সটে ছাত্র অধিকার পরিষদে ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন সভাপতি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, আনার সাঈদ খান, তারপর নুসরাত তাবাসসুম, এরা সবাই মিলে এবং হচ্ছে গুরুবার আড্ডা নামক যে পাঠচক্র, দুইটার একটা সম্মিলন। মানে ছাত্র অধিকার পরিষদ হচ্ছে রাজনৈতিক জায়গাটা, আর গুরুবার আড্ডা হচ্ছে বেসিক্যালি পলিটিক্যাল যে ইন্টেলেকচুয়াল যে জার্নিটা, এইটা দুইটার সম্মিলনে তখন ছাত্র শক্তি হয়েছে। তখন আমি বেসিক্যালি হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম করি মুশফিকুর রহমান জোহানের সাথে, এবং আমি চেম্বার আইন পেশা অলরেডি ইতিমধ্যে যুক্ত আর কি। এর ফাঁকে আবার ক্যাম্পাসে আসছি, যেমন ফিলিস্তিনের জন্য যে গাজার জন্য যে একটা মার্চ হয়েছিল সেখানেও আমি অংশগ্রহণ করছি। তারপর আপনার আরও অনেকগুলো মানে আমাদের মনে পড়ে যে আইন বিভাগের সামনে কিছু শিক্ষার্থীকে ইফতার এবং দোয়া মাহফিল করতে গিয়ে তারা হামলার শিকার হয়েছিল, সেটার প্রতিবাদের মিছিলও আমি ছিলাম। মানে যারা ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করছে কোনো ফর্মে বিগত 5-6 বছরে, তারা আসলে ওই মানে হাসিনার পূর্বে যে সময়টা, ফ্যাসিবাদী সময়টা, ওই সময় কোনো না কোনোভাবে কানেক্টেড ছিল। কারণ তার তো ওই যেটা বললাম যে একটা ক্ষোভের জায়গা আছে যে আমি কিভাবে এটা অ্যাড্রেস করবো, কারণ আমার উপর তো এই জুলুমটা হচ্ছে এবং এটা যদি আমরা চলতে দেই তাহলে এই জুলুমটা তো আজীবনই থাকবে। তো ছাত্র শক্তি আলাদা একটা কনটেক্সটে তৈরি হয়েছে। আচ্ছা, এই সময় একটা কথা শোনা যায় যে ছাত্র অধিকার পরিষদ অথবা ছাত্র শক্তির যে কার্যক্রম বিশ্ববিদ্যালয়গুলোতে, সেখানে পেছন থেকে ছাত্র শিবির হচ্ছে প্রচুর পরিমাণ প্যাট্রোনাইজ করেছে, সহযোগিতা করেছে। এইটা আসলে কতটুকু সত্য? এইটা আসলে ছাত্র শক্তির লোকজন যারা আছে, যারা অফিসিয়ালি দায়িত্বে ছিলেন, তারা খুব ভালো বলতে পারবেন। আমার পক্ষে এটা বলাটা, ইলাবোরেট করাটা কষ্টকর হবে, মানে সিন্স এটা আসলে তাদের ইস্যু এবং আমি আসলে এটার মাঝে কখনো ছিলামই না। সো এটা তারা বলতে পারবেন। আপনি যে সেট করেছেন সেখানে কি আসলে শিবির কোনোভাবে আপনাদেরকে শিবিরের ইস্যু হচ্ছে এটা স্টুডেন্টস এগেইনস্ট টর্চার করার ক্ষেত্রে এখানে তো আসলে সবারই একটা অংশগ্রহণ ছিল। ধরেন
আপনার কোনো একটা হলে নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, তখন দেখা গেল যে আমি চিনি তাকে, যে সে শিবিরের সাথে কানেক্টেড, সে হয়তো আমাকে ফোন করে বলতেছে যে ভাই এখানে এরকম এরকম টর্চার চলতেছে, আপনারা একটু আসেন বা সাংবাদিকদেরকে একটু বলেন এই বিষয়ে। তো এই সাপোর্টটা, মানে এই ধরনের যে লজিস্টিক সাপোর্টটা, এটা ধরেন সবার কাছ থেকে আমরা পাইছি। এটা ছাত্র অধিকার, ইভেন আমরা ছাত্রদলও মাঝে মাঝে বলছে যে, যেমন তাদের মমিনুল ইসলাম জিশান ভাইকে যখন কোর্টে উত্থাপন করা হলো 4 দিনের রিমান্ড শেষে, আমরা দেখলাম যে ওনার পিঠে এরকম আঘাতের চিহ্ন, অনেকগুলো আঘাতের চিহ্ন। আমরা সেটা নিউজ স্টেটমেন্ট দিয়েছিলাম এবং আমাদেরকে বলা হয়েছে, আমাদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছে যেটা এটা এইভাবে তার উপর নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। সো ওইটা বিশ্ববিদ্যালয় পরিসরে শিবির, ছাত্রদল সব, মানে আমরা সবার সাথে এটা কোলাবোরেটিভ, কারণ আমরা চাইছি যে কোনো নির্যাতন না হোক, সিম্পল হিসাব। আচ্ছা, এখন এবার নির্যাতন যার বিরুদ্ধে হোক আমরা দাঁড়াইতে হবে, সিম্পলি এইটা ছাড়া। এবং আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ে হয়তো সে ছাত্রলীগের কোনো কমান্ড মানে নাই, হলে থাকে ছাত্রলীগের কোনো কমান্ড মানে নাই, এই কারণে তার উপর নির্যাতন হয়েছে, আমরা তার পক্ষে দাঁড়াইছি। হয়তো সে বন্ধু মহলে ছাত্রলীগ হিসেবে পরিচিত, কিন্তু ছাত্রলীগের কমন মানে নাই, এই কারণে তার উপর নির্যাতন হয়েছে, আমরা তার পক্ষে দাঁড়িয়েছি। আমাদের মোটো ছিল যে আমরা টর্চার ফ্রি একটা ক্যাম্পাস করবো। তো সেই জায়গায় যতগুলা মানে এখানে যে অনেকে এখন বলতে পারে, আপনি আসলে, আমি ইঙ্গিতটা বুঝতে পারছি, অনেকে বলে যে শিবির একেবারে গুপ্ত অবস্থা ছিল, কোনো কাজ বাজ করে নাই। মানে আমি এটা বলবো যে ক্যাম্পাস আসলে একটা কমপ্লেক্স একটা জায়গা, মানে ক্যাম্পাসে আপনি এইটাকে মানে খুব এভাবে বলতে পারেন না আর কি, যে এই লড়াইয়ে অমুক ছিল না, এই লড়াইয়ে তমুক ছিল না, এভাবে আসলে বিভাজন করার সুযোগ নাই। এই লড়াই আসলে অনেকে অনেকভাবেই ছিল, সবাই যার যার জায়গা থেকে আসলে। শিবিরের ক্ষেত্রেও আপনি এভাবে বলতে পারেন। এখন শিবিরের ভিতরে অনেক জায়গায় অভিযোগও আছে। ধরেন উদাহরণস্বরূপ যে আমি আমার যে বন্ধুকে দেখছি যে ছাত্রলীগের প্রোগ্রামে সে মিছিল দিচ্ছে, অগ্রণী ভূমিকা পালন করছে, সে যখন আবার দেখি যে ধরেন 5ই আগস্ট পরবর্তী সময়ে সে যখন আবার শিবিরের একটা নেতা হিসেবে আত্মপ্রকাশ করতেছে, তো তখন আসলে এই জিনিসটা তো আমার কাছে খারাপ লাগবে, আমার একটা ব্যক্তিগত ট্রমার জায়গা থেকে। কারণ আমি তো ছাত্রলীগ বলতেই তো আমি বুঝি যে এরকম এই জায়গাটা তো আছেই, এই ক্রিটিকটা শিবির সম্পর্কে আছে। এক্ষেত্রে এটা করা যায় না যে তার যদি আসলে কোনো ফৌজদারি অপরাধ থেকে থাকে বা কোনো অবশ্যই যদি অংশ নিয়ে থাকে, তাহলে এটা কি সামনে আনা উচিত না? অবশ্যই, মানে আমার এটা হচ্ছে মানে ফৌজদারি অপরাধ থাকলে তো অবশ্যই সামনে আনা উচিত, কিন্তু দ্য ভেরি ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ ওয়ান্স আপন এ টাইম ছাত্রলীগ লিডার, মানে একটা জিনিস হচ্ছে আপনার ছাত্রলীগ তো অনেক সময় আপনাকে বাই ফোর্স ছাত্রলীগ করতে হয়, এটা একটা ব্যাপার আছে। আবার অনেক সময় আপনার এটা বাই ফোর্স না, আপনার স্বতঃস্ফূর্তভাবেও বোঝা যায়। ধরেন আপনি ছাত্রলীগ প্রোগ্রামে গেলেন, আপনার একটা ব্যান্ড পরে আপনি ছাত্রলীগ প্রোগ্রামে মিছিল দেওয়া শুরু করলেন, তারপর তখন তো এটা বোঝা যায় এটা স্বতঃস্ফূর্ত একটা ব্যাপার আছে, স্বতঃস্ফূর্ত একটা ভাইব দেওয়া হয়। এই ঘটনাটা কি ছাত্র দলের কোনো নেতাকর্মীর সাথে হয়েছিল? মানে ছাত্র দলের ক্ষেত্রে হয়েছে কি, মানে আমার যে চিন্তা ভাবনা আর কি, আমার যে যাপিত জীবন, আমার যাপিত জীবন হয়েছে ছাত্র দল তো ক্যাম্পাস আসলে খুবই নিষ্পেষিত একটা দল। তো অনেকে ধরেন হয় এমন হইতে পারে যে ফার্স্ট ইয়ারে হয়তো সে ওই যে হলে থাকার জন্য সে হয়তো এদিক সেদিক গেছে, ঠিক আছে, হয়তো মধুতে গিয়া 1-2 দিন স্লোগান দিছে, এইটা দেখা যায় ছাত্রলীগের পরিষদে হয়তো আপনি পাবেন 1-2 দিন স্লোগান দিছে মধুতে গিয়া, পরে আবার সে যখন বুঝছে যে তার দল এখানে থাকতে হবে, তার দল এখানে কোনো ভূমিকা নাই, তো সে আবার ধরেন তার দলে ব্যাক করছে বা নতুন করে যুক্ত হয়েছে আন্দোলন সংগ্রামে। মানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াই সংগ্রামে অনেকজন অনেকভাবেই যুক্ত হয়েছে। মানে শিবিরের ক্ষেত্রে আমি যেটা বলছি, শিবিরের এই ক্রিটিকটা তো তার ব্যাপারে আছেই, কিন্তু এইটার পাশাপাশি আমি এই কথাটাও বলি যে শিবিরের, ঢাকা ইউনিভার্সিটির শিবিরকে আপনার বিচার করতে হবে, এটা ভেরি কমপ্লেক্স একটা জায়গা। মানে আপনি এখানে বাইনারি করতে পারবেন না যে এখানে ছিল না, এখানে ছিল, গুপ্ত ছিল, কখনো আন্দোলনে ছিল না, এভাবে আপনি বাইনারি করতে পারবেন না। কারণ মানে এখানে অনেকেই অনেকভাবে এখানে ভূমিকা রাখছে, এই 24-এর অভ্যুত্থানে তো আসলে ভূমিকা রাখছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। সেটা আপনার সাদিক কায়েমের কথা বলেন বা অন্য আরো অনেকের কথাই বলেন, ভূমিকা রাখছে। ফলে হরে দরে এভাবে যে ট্যাগিং করার কোনো অপশন নেই। মানে আমার এখন এটা পৌঁছাইতে হবে, একটা জায়গায় পৌঁছাইতে হবে আর কি। আপনি আসলে এখানে শিবিরকে কিভাবে দেখবেন, ছাত্রদলকে কিভাবে দেখবেন, বা যারা ছাত্রলীগে ছিল 24-এর অভ্যুত্থানে 24-এর ইলেকশনের পরও যারা ছাত্রলীগ করছে, বাট অভ্যুত্থানের সময় যাদের চৈতন্য জাগ্রত হয়েছে, তাদেরকে আপনি কিভাবে দেখবেন? সো এই কোয়েশ্চেনগুলো কিন্তু এখন আমাদের জনপরিসরে আলাপ আলোচনায় আসা উচিত। অলরেডি আলোচনাগুলো কিন্তু হচ্ছে। হ্যাঁ, বাট এটা একটা মানে আমার ক্রিটিক হচ্ছে এটা সুস্থ প্রক্রিয়া হচ্ছে না আর কি, এটা জাস্ট মানে ট্যাগিং হয়ে যাচ্ছে আর কি। আমি যদি একটা জিনিস আপনাকে একটু মেনশন করি, আমরা দেখেছি যে ছাত্র দল কিন্তু এই গত 15 বছরে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় এরিয়াতে কিন্তু আসলে সে অর্থে ঢুকতেই পারে নাই। আমরা বিভিন্ন সময় দেখেছি যে তারা শহীদ মিনারে হোক অথবা শাহবাগে বিভিন্ন জায়গাতে তারা জড়ো হওয়ার চেষ্টা করেছে, বাট জড়ো হতে পারেনি। আপনি যে সৈকতের নাম বললেন বা বিভিন্ন সময় যারা ছাত্রলীগের দায়িত্বে ছিল তারা কিন্তু আগে থেকেই ইনফরমেশন পেত এবং তাদের বিরোধী ছাত্রদলের একত্রিত হওয়ার বিপক্ষে কিন্তু তারা অবস্থান নিত। তো সেই জায়গায় যেখানে ছাত্রদলকে সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয়ে কোনো আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষভাবে দেখা যায় নাই, সেই জায়গাতে যদি শিবিরের বিপক্ষে গুপ্ত সুপ্ত এই ধরনের কথাগুলো বলা হয়, সেখানে আপনি যেহেতু তৎকালীন সময় ক্যাম্পাসে ছিলেন, আপনার কাছে কি মনে হয় এটা কি আসলে শিবিরকে ডিহিউম্যালাইজ করা হচ্ছে না? না, আমার ক্ষেত্রে হচ্ছে আমি ছাত্রদলকে দেখছি, মানে দেখি না যে ছাত্রদল সে চেষ্টা করছে, সে নানাভাবে ধরেন ফোরফ্রন্টে আসার এবং হচ্ছে হাজির হওয়ার চেষ্টা করছে। ধরেন সে ভিসির কাছে ফুল দিয়ে দেখা সাক্ষাৎ করতে গেছে, সেখানে সে হামলার শিকার হয়েছে। সে টিএসসিতে ধরেন ছাত্রদলে অনেক বন্ধু বান্ধব, আমার অনেক বন্ধুরা আছে টিএসসিতে ছাত্রদলের, তাদের সাথে কখনো আড্ডা দিতে গেছি, তা হুট করে মনে হচ্ছে যে ছাত্রলীগের হই হই রই আসতেছে, তখন আবার যে যার মতো করে দিক বিদিক ছুটে পালাইতে হয়েছে। এরকম অনেকগুলো স্টোরি আছে। আসলে আমি দিন শেষে এটাকে দেখতে চাই এভাবে, ফ্যাসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল আছে, রাজনৈতিক সংগঠন আছে, সবাইকে এক ছাতার নিচে আসতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমি এখানে ছাত্রদল অনেক নির্যাতিত একটা সংগঠন, মানে আমি মায়ের ডাকের সাথে কাজ করার সুবাদে দেখছি অনেক ছাত্রদল নেতাকে যেই পরিমাণ টর্চার নির্যাতন করে গুম করা হয়েছে, মানে এটা অভাবনীয়। আপনার ধরেন মানে এটা সহ্য করার মতো না আর কি। আমার এলাকায় অনেক ছাত্রদল নেতা নির্যাতিত হয়েছে। আবার আপনি যদি বলেন শিবিরের কথা, শিবির তো একবারে তারা ডিহিউম্যানাইজড একটা ব্যাপার ছিল, মানে সে যত মানুষই ছিল না, তারা হত্যা করা মোটামুটি বৈধ ছিল, এরকম একটা ব্যাপার ছিল আর কি। তো আমার চিন্তা আমার জায়গা থেকে, শিবির বলেন, ছাত্রদল বলেন, ছাত্র অধিকার পরিষদ বলেন, যারা এই অভ্যুত্থানে, এবং বামপন্থীদের একটা বড় অংশ তো তারা এই অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করেছে, মুজিববাদী অংশটা ব্যতীত। এখন নতুন বাংলাদেশ গড়ার এই মিশনে, নতুন বাংলাদেশ গড়ার এই চিন্তায় সবাইকে একসাথে নিয়ে আগাইতে হবে। এই আগের মতো মানে হরে দরে ট্যাগিং করা। আচ্ছা, বামপন্থা রাজনীতি যারা করে, আপনি যেমনটি বললেন যে মুজিববাদী বামপন্থী একটা, আমরা এর বাইরে আর কোন কোন পন্থী বা কোন কোন বাদী বাম? একটা হচ্ছে মুজিববাদী বাম বলতে আমরা বুঝাচ্ছি যারা ধরেন বিশেষত ৭২-এর বন্দোবস্তকে যারা সবসময় যারা টিকিয়ে রাখতে চায় বাংলাদেশে, এবং এই যে বাঙালি জাতীয়তাবাদ, এটার নামে ধর্মনিরপেক্ষতাবাদ, অর্থাৎ যে 4টা মূলনীতি দ্বারা মুজিববাদ পরিচালিত হয়েছে, ওই 4টা মূলনীতিকে সামনে রেখে যারা বারবার মানে বলতে চায় যে আমাদের যদি ওই পূর্বতন সুদিন ফিরে আসতো তাহলে সব ঠিক হয়ে যেত, আর কোনো সমস্যা হইতো না, আমরা তাদেরকে ইঙ্গিত করছি। এর বাইরে যারা ধরেন আমরা দেখছি যে অভ্যুত্থানে অনেকেই ভূমিকা রাখছে, অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। অনেক ইউনিভার্সিটিতে দেখা গেছে ছাত্র ফেডারেশনের একজন ভাই শাহাদাত বরণ করছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোস্ট প্রবাবলি। সো আমার জায়গাটা ভেরি ক্লিয়ার, আমার জায়গা থেকে এখানে আমাদের বিভেদ থাকবে, গণতান্ত্রিক পক্ষের শক্তিগুলা, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর ভিতর মতানৈক্য থাকবে। মতানৈক্য থাকা মানে যে গণতন্ত্র না তা না, মতানৈক্য থাকবেই। ছাত্রদলকে শিবির পছন্দ করবে না, শিবিরকে ছাত্রদল পছন্দ করবে না, আমাকে আপনি পছন্দ করবেন না, আমি আপনাকে পছন্দ করবো, থাকবেই। কিন্তু আমি বৃহত্তর কজে, বিশেষত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে, নাগরিকদের অধিকার এবং মর্যাদার প্রশ্নে, ধরেন বাংলাদেশের ফরেন পলিসির কথা যদি আমি বলি, এখন তো বেশ চর্চিত একটা বিষয়, ইন্ডিয়াতে কংগ্রেস সরকার আসুক, বিজেপি সরকার আসুক, বাংলাদেশে নিয়ে তাদের যে পলিসি এটা কি কখনো পরিবর্তন হবে? হয় না। কিন্তু বাংলাদেশে আপনার ধরুন একবার বিএনপি আসলে সে একটা ফরেন পলিসি হবে, জামাত আসলে একটা ফরেন পলিসি হবে, আওয়ামী লীগ আসলে একটা ফরেন পলিসি হবে। কেন? আমি মনে করি ইউনূস সাহেব যে এখন এই 3টা দলের নেতাদেরকে নিয়ে গেছেন বিদেশে, এটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মানে এইটা যে একটা ইউনিটি বুঝায় বিশ্বের সামনে, যে আমরা নিজেদের পলিটিক্যাল পার্টিগুলোর মাঝে অসংখ্য দ্বন্দ্ব থাকবে, অসংখ্য বিভেদ থাকবে, বাট ইন এসেন্স যখন আমি বিশ্বের সামনে বিশ্বমঞ্চে দাঁড়াবো তখন আমরা একটা ইউনিফাইড ক্যারেক্টারে হাজির হব, ইউনাইটেড বাংলাদেশ। এক্স্যাক্টলি। এবং আমি এই জিনিসটা বারবার বলি যে ইউনিটি উইদিন ডাইভার্সিফাইড কমিউনিটিস, আমাদের ডাইভার্সিফাইড কমিউনিটিস থাকবেই, আপনি এটা অস্বীকার করতে পারবেন না। কেউ আপনার ধরেন বিএনপি থাকবে, কেউ জামাত থাকবে, এটা তো পলিটিক্যাল বিভাজন। আবার অন্য অনেক বিভাজনও থাকতে পারে সোসাইটিতে। ধরেন কেউ মনে হইলো যে সে আপনার মানে প্রচলিত যে হিজাব বা নিকাব সেভাবে সে চলবে না, আবার কারো মনে হয় যে আমি হিজাব নিকাব পরেই চলবো, আবার কারো মনে হয় যে আমি ওয়েস্টার্ন পরে চলবো। এটা তো আবার ড্রেসের কথা বললাম। কালচারালি আবার অনেকের মনে হইতে পারে যে আমি এই কালচার ফলো করবো না, আমি এটাকে মনে করি না যে বাংলাদেশের কালচার, হ্যাঁ আরেকটা ফলো করবেন। বাট এগুলার একটা ইউনিফাইড ক্যারেক্টার, এই ডাইভার্সিফাইড কমিউনিটিসগুলোর মাঝে
একটা ইউনিফাইড একটা ক্যারেক্টার আকারে বাংলাদেশের মানুষজনকে হাজির হইতে হবে বিশ্বের সামনে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, এবং আমরা অ্যাসপায়ার যে আমরা মনে করি যে এইটা সামনে আমরা দেখতে পাবো। এখন এটা ইট ডাজেন্ট ম্যাটার কে বিএনপি, কে জামাত, কে ছাত্র অধিকার, কে গণ অধিকার, কে আমাদের মতো এনসিপি। আচ্ছা সিফাত, আপনি বিশ্ববিদ্যালয় লাইফের শেষ দিকে আপনি হচ্ছে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিলেন। আপনি যেমনটি বলছিলেন যে আপনি তখন ছাত্র অধিকার কিংবা ছাত্র শক্তি কোনোটার সাথেই সে অর্থে ছিলেন না, কিন্তু আলটিমেটলি যখন 5ই আগস্টের আগে যখন আসলে এই গণঅভ্যুত্থানটি হলো, সেই সময় আপনি আসলে অভ্যুত্থানের সাথে কিভাবে জড়িত হয়ে পড়লেন? আচ্ছা, আমি যে চেম্বারে কাজ করি, ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া, এবং ওখানে আবার ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও আছেন। আচ্ছা, তো আমাদের চেম্বার থেকে লিগ্যাল হেল্প করা হয়েছিল, লিগ্যাল সার্ভিস প্রোভাইড করেছিল, ফ্রি লিগ্যাল সার্ভিস, প্রো বোনো লিগ্যাল সার্ভিস, যারা অভ্যুত্থানের সময় রাজবন্দী হয়েছিলেন, অভ্যুত্থানের তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। জেনারেলি আমি এমনিতে যখন অভ্যুত্থানটা হচ্ছিল, কোটা সংস্কার যে ফেজটা, কোটা সংস্কার ফেজে আমি আই পার্টিসিপেটেড, আমি রাস্তা দিয়ে গেছি, দেখছি এই মিছিল হচ্ছে, স্লোগান দিচ্ছে, ওটার সাথে আসি, বাট কথা হচ্ছে ওটার সাথে আমার ওই একদম হোল হার্টেড সাপোর্ট নাই। আচ্ছা, কারণ আমি কোটা সংস্কার আন্দোলন নিয়ে উই ডিডন্ট হ্যাভ এনি ইস্যুস। আমরা কোটা সংস্কার আন্দোলন কোনো ইস্যু ছিল না, আমাদের কাছে ইস্যু ছিল যে ভাই হাসিনা হটাও, ফ্যাসিবাদ হটাও, দ্যাটস ইট, এর বাইরে আর কোনো কথা নেই। সো আমি যখন হচ্ছে প্রথম আবরার ফাহাদ শহীদ আবু সাইদ যেদিন শহীদ হইলেন সেদিনই প্রথম হচ্ছে আমি সরাসরি এটার পক্ষে হোল হার্টেডলি একদম রাস্তা, এবং আমি সেদিনই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে ইটস স্টেপ ডাউন হাসিনা নাও, আর কোনো কিছু না, ইটস স্টেপ ডাউন হাসিনা নাও, আর কোনো কিছু হবে না। 16 তারিখে আমি এটা লিখছিলাম আর কি। এটা এখন আমার লেখা তো অগুরুত্বপূর্ণ, ওই সময় তো নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যা বলে সেটা গুরুত্বপূর্ণ। আমি আমার পার্সোনাল জার্নিটা বললাম। তখন আমি রাস্তায় নামলাম, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপর যে হামলা হইলো সেটা নিয়ে আমরা প্রতিবাদ জানাইলাম। তখন আমরা শহীদ মিনারে সবাই আমরা আমি মনে আছে এখনো চিত্রটা, সবাই লাঠি হাতে ছাত্রলীগ প্রতিহত করবে, সবাই এখানে দাঁড়িয়ে আছে। সো আমিও গেলাম, ওই ভিড়ের মধ্যে দিয়ে ঢুকলাম। তারপর ব্যক্তিগত পর্যায় থেকেই গেলেন? ব্যক্তিগত পর্যায়ে বলতে না, আসলে এটাও একটা সার্কেল। একটা তো হচ্ছে যে আমি ছিলাম, তারপর আমার বন্ধু তারেক রেজা সমন্বয়ক ছিল, সে সেন্ট্রালের, সে আবার বর্তমান জাহিদ আহসান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সেক্রেটারি, সে তারপর হুসাইন শাহাদাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফতর সম্পাদক, আমরা একই বাসায় থাকতাম। অনেক সমন্বয়ক যেমন হামজা মাহবুব সমন্বয়ক, কেন্দ্রীয় সমন্বয়ক, আমরা মোটামুটি একসাথেই চলাফেরা করতাম আর কি। তারপর ইভেন ইউনিয়নের ছাত্র ইউনিয়নের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ছিল কাজী রাকিব, আমরা একসাথে থাকতাম। তো আমরা নামছি ওই সময় একদিন একসাথে নামছি সার্কেল আকারে, যে চলো আমরা এখানে সামিল হইতে হবে এই জায়গায়। এর মাঝে তো আমাদের ভিতরে ডিসকাশন তো আছেই, ধরেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, যেহেতু সব সমন্বয়কে আমার ফ্রেন্ড, যদি আমি নিজে সমন্বয়ক না, বাট সব সমন্বয়ক যেহেতু আমার ফ্রেন্ড বা বড় ভাই ছোট ভাই, সো উই হ্যাভ দ্যাট কাইন্ড অফ কমিউনিকেশনস এর ডিসকাশনস, কোথায় কি হচ্ছে, ঢাকা শহরে কোথায় কি হবে, বা কোন জেলায় কি হচ্ছে, ফেনীতে কি হচ্ছে, এগুলোর ভিতরে আছে। এর মাঝে আবার যখন জোবায়ের ভাই চালু করলেন যে প্রো বোনো লিগ্যাল সার্ভিস প্রোভাইড করা হবে, তখন আমি আবার সেটার সাথে যুক্ত হইলাম। অনেকেই আসছে যারা ধরেন কারাবন্দী হয়েছে 18 তারিখে, 19 তারিখে, 20 তারিখে, আমরা চেষ্টা করছি এগুলো কম্পাইল করে দেন হচ্ছে গিয়ে আবার লিগ্যাল একটা সার্ভিস প্রোভাইড করা, সেটার জন্য আমি চেষ্টা করছি। এই ধরনের একটা সার্ভিস ছিল। পরে আবার তখন আমার ছোট আন্টি, সে ক্যান্সার আক্রান্ত, মারা গেছেন কিছুদিন আগে। তো উনি ফেনীতে, ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল ট্রিটমেন্টের প্রেক্ষিতে, ঢাকা থেকে ফেনীতে স্থানান্তর। আমি ওনার সাথে গেছিলাম 2 তারিখ। তো 3 তারিখ আমি আবার এখানে উপস্থিত হতে পারি নাই শহীদ মিনারে, 2 তারিখ ওনাকে নিয়ে গেছিলাম। তো 3 তারিখ আমি আবার ফেনীতে তখন প্রোগ্রাম করি, ফেনীতে ছাত্র জনতার সাথে তখন আমরা রাস্তায় দাঁড়াই, একসাথে স্লোগান দেই। তারপর মহিপাল থেকে ট্রাং রোড থেকে মহিপাল পর্যন্ত আমরা মিছিল নিয়ে আসি। তো সেখানে খুব অদ্ভুত একটা ঘটনা ঘটছে, যে আমার যে আছে, আমার ব্রাদার ইন ল সুরাইম, তো সেও রাস্তায় নামছে, আমিও রাস্তায় নামছি, আবার আমার যে ফাদার ইন ল উনিও রাস্তায় নামছে। তো আবার তিনজনকে একসাথে একটা দেখে ফেলাটা ব্যাপার আছে আর কি। সো ওইটা হচ্ছে 3 তারিখের ঘটনা। পরে যখন নাহিদ ইসলাম ঘোষণা দিলেন, আসিফ মাহমুদ ঘোষণা দিলেন, যে আমরা বুঝে গেলাম যে 3 তারিখের এই ঘটনার পরে নিশ্চিতভাবে আমরা একটা পরিণতির দিকে আগাচ্ছি। তো তখন 3 তারিখ রাতে, যখন কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু চলতেছে না, তো 3 তারিখ রাত্রে আমি বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হইলাম। আচ্ছা, তো বাস কুমিল্লা পর্যন্ত যাবে, এরপর আসবে না। এরপরও বাসওয়ালাকে অনেক বললাম, যে অনুরোধ করলাম, জোর করলাম যে ভাই চলেন যাই। তো এরপর যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ সবগুলা পার হয়ে দেন এর মাঝে তো অসংখ্য জায়গায় পুলিশের
পাহারা টহল, ঠিক আছে। তো আমি ইনতিন কইরা মোটামুটি বের হইছি যাতে মনে হয় যে একটা চাকরিজীবী, আচ্ছা ধরা না পড়ি আর কি। তো প্যান্ট এবং শার্ট ইনতিন করে টাকিন করে তখন বাসায় ঢুকলাম। আচ্ছা এর মধ্যে আবার একটা ইনসিডেন্ট খুব ভয়াবহ, সেটা হচ্ছে আমার পাশের বাসা থেকে, এটা জুলাইয়ের সময়কার ঘটনা, আগস্টে না। তো আমি পুরো আগস্ট মাসে, জুলাই মাসটা পুরোটা ঢাকাতেই ছিলাম, শুধুমাত্র 2 তারিখে আমি ফিরে গিয়েছিলাম। তো এই সময়টাতে ঢাকায় থাকা যে কি পরিমাণ কঠিন ছিল, মানে যারা ঢাকায় ছিল আর কি তারা বলতে পারবে আর কি। বিশেষত আমরা যারা ব্যাচেলর ছিলাম, ব্যাচেলর থাকি, প্রতিটা রাতে সবসময় ভয় থাকতে হতো যে কোন সময় বাসায় এসে রেড দেয়। আমার পাশের বাসা থেকে এরকম একদিন রেড দিয়ে 15 থেকে 20 জনের মতো তুলে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তো আমাদের বাসায় যেহেতু অনেক বেশি চাকরিজীবী, হয়তো চিন্তা করছে যে এখানে তেমন কেউ পাওয়া যাবে না, দারোয়ানকে জিজ্ঞেস করেই উঠতো। তো এইগুলো ঘটনা ঘটছে। আবার অনেক সময় দেখা গেছে যে আমাদের সমন্বয়করা, একদিন রিফাত রশিদ আমার বাসায় এসে এই ছিল আর কি, আচ্ছা জুব্বা তুব্বা পরে এসে বাসায় আসছে। তো রিফাত রশিদ, তারপর হচ্ছে হামজা মাহবুব, মানে আমাদের বাসাটাও একটা মানে হাব ছিল আর কি। অনেক সময় অনেকে ওখানে লুকিয়ে থাকতো আর কি, যে অ্যাটলিস্ট আত্মগোপনে থাকতো আর কি, যাতে ধরপাকড় এড়ানো যায়। এইভাবেই আসলে আমার অভ্যুত্থানে আমার লাইক যুক্ত হওয়া আর কি। পরবর্তী 4 আগস্ট 5 আগস্ট তো আমরা একসাথে মুভ করলাম গণভবনের দিকে। আপনি যেমনটা বললেন, মানে আন্দোলনে আপনার মানে একজন সাধারণ পার্টিসিপেন্ট হিসেবে আপনি হয়তো ভূমিকা রেখেছেন, বাট সেই অর্থে আপনি লিডিং কোনো রোল আমার ছিল না। বাট আন্দোলন পরবর্তী সময়ে ছাত্র জনতার যে সংগঠনটি আসলে প্রতিষ্ঠিত হলো, সেই জায়গাতে কিন্তু আপনি একেবারে লিডিং পজিশনে চলে আসলেন। এটা কি আসলে শুধু বন্ধুত্বের কারণেই এমনটি হলো? না, এটা আসলে হ্যাঁ, এটা একটা জিনিস আমি এটা বন্ধুত্বের কারণেই বলবো। কোন বন্ধুত্ব? মানে যে সংহতির বন্ধুত্ব, যেটা আপনি ধরেন গত 15 বছরে, আমরা যেহেতু 6-7 বছরে হিসাব করি, বিএনপির বা জামাতের ক্ষেত্রে গত 15 বছর, তো আমাদের গত 6-7 বছরের এই যে এই পথচলায় আসলে কারা কিভাবে রোল প্লে করেছে ক্যাম্পাসে, তারা তো আসলে যারা অভ্যুত্থানের নেতৃত্ব দেয় তারা তো জানে যে কে কিভাবে রোল প্লে করেছে। যেখানে, যেমন আমি শুরুতে বলছিলাম যে আমাকে প্রেস স্টেটমেন্ট লিখতে দেওয়া হইতো, সো আমাকে কিন্তু আসলে সেই জায়গাটাতেই কিন্তু দেওয়া হয়েছে। আমি এখন দফতরে কাজ করি, প্রেসের স্টেটমেন্ট। মানে আপনার আসলে শুধু জুলাইয়ের ভূমিকাটা নয়, বরং 6 বছরের ভূমিকা দেখেই, মানে জুলাই তো ইটস নট আ লাইক স্ট্রাগল অফ 36 ডেজ। এটা আমিও বলি, জুলাই ইজ বেসিক্যালি আ কালমিনেশন অফ মানে ইয়ার্স অফ স্ট্রাগলস। মানে আপনি অনেক দিন ধরে যে স্ট্রাগলটা করছেন সেটা কালমিনেশন পয়েন্ট। সো সেখানে ধরেন জুলাইয়ে যারা এই সৈনিকগুলো আছে সামনের সারি যাদেরকে আপনি বলছেন, তারা তো একদিনে তৈরি হয়নি, 36 দিনে তৈরি হয়নি। আপনি লাইক নাহিদ ইসলাম, তার অনেক দিনের সংগ্রাম আছে। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তার অনেক দিনের স্ট্রাগল আছে। যদিও এখন অনেক বড় রাজনৈতিক দলের নেতারা তাদেরকে চিনে না, বলে যে এটা কই ছিল, হুট করে উদয় হয়েছে। এরা কেউ হুট করে উদয় হয়নি, এদের প্রত্যেকের স্ট্রাগল আছে, এদের প্রত্যেকের জানাশোনা আছে, পড়াশোনা আছে। মাহফুজ আলমের কথা যদি বলি, তারও একটা পড়াশোনা, পাঠচক্র, সে পত্রিকা বাইর করতো। মানে এটা তো আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম তাতে অবশ্যই ক্লিয়ার। সো এখানে যারা যারা আসছে, প্রথমত জাতীয় নাগরিক কমিটি হয়েছে। জাতীয় নাগরিক কমিটিতে আপনি এমন অনেক ফেজ দেখবেন যারা হয়তো আপনি গত 5-6 বছর হয়তো দেখেনই নাই, বাট ইয়েট তারা পরবর্তীতে আসছে, বিভিন্নভাবে কাজে আসছে। যেহেতু জুলাইয়ে তাদের অবদান আছে, ধরেন যে জুলাইয়ে যে কন্টেন্ট ক্রিয়েটর একটা পোস্ট করে বলছে যে আপনারা রাস্তায় নামেন, তাকে তো আপনার লাগবে দেশ গঠনের প্রশ্নে। যে আইনজীবী আইনি সহায়তা দিছে রাজবন্দি দিয়ে, তাকে তো আপনার লাগবে রাষ্ট্র গঠনে, তাকে আপনাকে রাখতে হবে। সো প্রত্যেকটা স্ট্র্যান্ড থেকে, প্রত্যেকটা জায়গা থেকে লোকজনকে সংহত করে নিয়ে এসে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীতে এবার পার্টিতে এবার যেভাবে রোল প্লে করছে, মানে এটা তো জাস্ট অভ্যুত্থান দিয়ে হয় নাই, মানে সব কিছু মিলায় আর কি, যাকে যেভাবে যে রোলে স্যুট করানো যায়, যে রোলে সবচেয়ে ভালো কাজ করতে পারবে, তাকে সেখানে প্রদান করা হয়েছে বা রাখা হয়েছে। ওই জায়গা থেকে আমি প্রেসের দায়িত্বে, অফিসের দায়িত্ব পেয়েছি আর কি। আমি ছাত্র অধিকার পরিষদের প্রসঙ্গ আমি বলে রাখি, আমি ছাত্র অধিকার পরিষদেরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দফতর সম্পাদক ছিলাম। আচ্ছা আচ্ছা। ভবিষ্যতে যদি কখনো এনসিপি সরকার গঠন করে, সেক্ষেত্রে আপনি আসলে সরকারের কোন দপ্তরে যেতে চান? টাফ টু সে, মানে বিশেষত যেহেতু আমি এখনো নির্বাচন নিয়ে চিন্তা ভাবনাই করতেছি না, কারণ আমি মনে করি যে আমার আরেকটু সময় দেওয়া উচিত রাজনীতিতে। আমি আপাতত সাংগঠনিক কাজই করতেছি, সংগঠনকে গুছানোর কাজ এবং সংগঠনের ন্যারেটিভ, সংগঠনকে লাইক প্রেজেন্ট করার কাজটা। সো এইটা আপাতত আমি ঠিক বলতে পারবো না আর কি, যে আমি কোন দফতরে বা কীভাবে কাজ করতে চাই। এমনিতে নানা ইস্যু নিয়ে আমার ইন্টারেস্ট আছে, সেটা ধরেন বাংলাদেশের ফরেন পলিসি নিয়েও আমার ইন্টারেস্ট আছে, ল নিয়েও আমার ইন্টারেস্ট আছে। তো এইটা আসলে আমি বলতে পারছি না ঠিক আমি কোন জায়গায় ওইভাবে, ওই অর্থে কোনো আমার ওই নাই, টার্গেট বা গোল সেট করা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির সম্ভাবনা কতটুকু?
এনসিপি যদি একটা বিগ টেন্ট, আমরা চেষ্টা করতেছি একটা লাইক বিগ টেন্ট পার্টির দিকে এগোনোর জন্য, যেখানে তরুণদের একটা, ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আপনি দেখবেন যে পোলারাইজেশন হয়ে গেছে। বিএনপির সাথে তার সমমনা দলগুলা, জামাতের সাথে ইসলামপন্থী কিছু দল, কিন্তু এখানে বাদ পড়ে গেছে কারা, মানে যারা হচ্ছে গিয়ে দুইটা টেন্টের কোনো টেন্টে যাচ্ছে না, হ্যাঁ, বা মধ্যপন্থী একটা অবস্থায় আছে। এরা হচ্ছে ধরেন তরুণরা, বিশেষত ধরেন এনসিপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, ইভেন এবি পার্টির কথা আপনি বলতে পারেন, গণসংহতির কথা বলতে পারেন, রাষ্ট্রচিন্তা সহ আরও রাষ্ট্র সংস্কার এদের কথা বলতে পারেন। মানে যেই সকল সংগঠনগুলো 18 সাল পরবর্তী সময়ে হয়তো গড়ে উঠছে, কেউ কেউ হয়তো আরও আগেও গড়ে উঠছে, বাট এটা মোস্টলি তরুণদের দল, মানে নতুন এই দুই দলের ধারার বাইরে গড়ে উঠছে আর কি। তাদের মধ্যে একটা পোলারাইজেশন যদি দেখা যাচ্ছে আর কি, মানে মনে হচ্ছে এটা রাজনৈতিক বিশ্লেষকের জায়গা থেকে আর কি, রাজনীতিবিদের জায়গা থেকে না। আমি যদি এনসিপির কেউ হই তাহলে আমি বলবো না। রাজনীতি বিশ্লেষক মনে হচ্ছে যে এই ধরনের একটা পোলারাইজেশন খুব দৃশ্যমান, বিএনপি, জামাত, আর এখানে মাঝখানে তরুণদের কিছু সংঘবদ্ধ। মানে ওই দৃশ্যমান জায়গাটা কি আপনি এনসিপির যুগ্ম সদস্য সচিব হিসেবে দেখতে পাচ্ছেন না? না না, দৃশ্যমান জায়গাতে আমি দেখতেই পাচ্ছি, মানে এটা তো আপনি, মানে আমি রাজনীতিবিদ হিসেবে তো এটা বলতে পারছি না আর কি, বাট কিন্তু রাজনীতি বিশ্লেষকের জায়গা থেকে বলতে হয় যে আসলে এই ধরনের দেখা যাচ্ছে আর কি, তরুণদের মধ্যে এক ধরনের মানে মেলবন্ধন তৈরি হচ্ছে, সংহতির জায়গায় তৈরি হচ্ছে। আচ্ছা, এখন তরুণরা যদি জেনারেশনাল কজ, জেনারেশনাল অ্যাওয়েকেনিং হিসেবে যদি তারা নিজেদেরকে সংঘবদ্ধ করে, তাইলে আগামী ইলেকশনে মানে বিস্তর সম্ভাবনা আছে। মানে এইটা আমি বলছি কোন জায়গা থেকে, এরকম উদাহরণ কিন্তু আছে, বিশেষত চিলিতেও এই ধরনের একটা আপরাইজিংয়ের পরে তারা একটা এরকম দল করছে। কিছুদিন আগে চিলির একজন সোশ্যাল ডেভেলপমেন্ট মিনিস্টার আসছিল বাংলাদেশে, তার সাথে আমার কথা হয়, তো তিনিও আমাকে এরকম জানিয়েছিলেন তাদের আপরাইজিংয়ের পরে তাদের এরকম একটা দল হয়েছে। পরবর্তীতে তার তরুণরা মিলে আবার ইলেকশনে কম্পিট করেছে, পরবর্তী দেখা গেছে যে তারা মেজরিটি পেয়ে সরকার গঠন করে ফেলছে। আচ্ছা, তো এরকম হয় আর কি, অনেক জায়গাতেই হয়েছে, নজির আছে। তো এখন এটার জন্য হইতে হবে যে বিগ টেন্ট। এমনিতে তেহরিক ইনসাফ পার্টি কি কোনোভাবে আপনাদেরকে প্রভাবান্বিত করছে ইমরান খানের? না, আসলে ওই অর্থে আমরা কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল নিয়ে আমরা ওভাবে আগাচ্ছি না বা চিন্তাভাবনা তৈরি করছি না। এখানে আমরা পুরো বিশ্ব থেকে যেখানে যেখানে আপরাইজিং হয়েছে, আপরাইজিংয়ের পরে ওইখানকার তরুণরা, এখন বর্তমানে নেপালে দেখতে পাচ্ছেন আপনি, ঠিক আছে, শ্রীলঙ্কাতেও হয়েছে। সো ওখানকার তরুণদেরকে আমরা দেখছি আর কি, অবজার্ভ করছি, এবং পাশাপাশি আমাদের নিজেদেরও তো চিন্তাভাবনা আছে। ওখানকার অনেকের চেয়ে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স ভিন্ন। আমাদের স্ট্রাগলটাকে আমরা অ্যাঙ্করিং করছি আমরা 1947 ওইখানে আমরা অ্যাঙ্কর করছি, আমাদের সংগ্রামটাকে অ্যাঙ্কর করছি আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের জায়গা থেকে। লাইক আমরা বলছি যে ব্রিটিশ বিরোধী এই সংগ্রামের অংশ হিসেবে এই জনপদের মানুষজন অনেক রক্তক্ষয় করেছে, অনেক শ্রম দিয়েছে। আমাদের স্লোগানও কিন্তু ইনকিলাব জিন্দাবাদ, এরকম একটা স্লোগান আমরা দিয়ে থাকি, আজাদির স্লোগান দিই আমরা, যেটা আসলে 47 সাল কেন্দ্রিক। এরপর আমরা 71 প্রশ্নটাকে নিয়ে আসছি যে 47-এ আমরা যে ভূখণ্ড পেয়েছিলাম, ভূখণ্ড কিন্তু আমরা পাইছি 47-এ আমরা যে ভূখণ্ড পেয়েছিলাম সেখানে কিন্তু আমরা আমাদের বৈষম্য আমাদের দূরীকরণ হয় নাই। সে বৈষম্যটা থেকে বাঁচানোর জন্য নিজেদেরকে প্রতিষ্ঠিত করার তাগিদে এই বিশেষত এই বাংলার যে জনপদ, এই জনপদের আবার একটা অ্যাওয়েকেনিং, আর একটা রাইজিং হয়েছে 1971-এ, এবং তার পরবর্তী 1971-এর পরে আমরা দেখলাম 72-এর বন্দোবস্ত এসে আসলে আমাদের 71-এর কোনো স্বপ্ন কোনো কিছু তারা পূরণ করতে পারে নাই, ফলে আমরা আবার আমাদের রাস্তায় নামতে হয়েছে। ফলে আমাদের সংগ্রামের অ্যাঙ্করিং কিন্তু অনেক মানে পূর্বের আর কি। সো আমরা আমাদের পূর্বতন সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করছি। আমার কাছে হাজী শরীয়তুল্লাহ আছে, আমি মনে করি হাজী শরীয়তুল্লাহ থেকে শুরু করে দুদু মিয়া, তারপর তিতুমির থেকে শুরু করে, এরপর আমরা যদি 71-এর কথা বলি, আমাদের মাওলানা ভাসানীর কথা বলি, কিংবা জিয়াউর রহমান সাহেবের কথা বলি, আবুল হাশিমের কথা বলা যেতে পারে। মানে আমাদের এই ধরনের, আমরা যেটা অনেক আগে বলেছি যে আমরা কোনো নির্দিষ্ট একক ফাদার অফ দ্য নেশন এই ধরনের কোনো তত্ত্বে বিশ্বাসী না। আমরা মনে করি এই জাতির ফাউন্ডিং ফিগার্স, ফাউন্ডিং লিডার্স অসংখ্য লোক আছে, তাদের সবাইকে আপনি তুলে ধরলে তাহলে জাতিটাকে আপনি সংঘবদ্ধ করতে পারবেন। আপনি এই অঞ্চলের ধরেন যারা হিন্দু জনগোষ্ঠী আছে তাদেরকে ইন্টিগ্রেটেড করার একটা বড় হচ্ছে আপনার যোগেন মণ্ডল। যোগেন মণ্ডল ছাড়া তো আপনি তাদেরকে ইন্টিগ্রেট, সে একটা ওই ধরনের একটা ফিগার। আপনি এভাবে যদি চিন্তা ভাবনা করেন তাহলে আপনি এখানকার সবগুলো মণিমুক্ত, সবগুলো জনপদ, সবগুলো জনগোষ্ঠীকে আপনি কানেক্ট করতে পারবেন, তাইলে আপনি একটা নতুন বাংলাদেশ তৈরি করতে পারবেন। আদারওয়াইজ আবার বিভাজনের রাজনীতি আসবে। কিন্তু আপনারা যেভাবে শুধু তরুণদেরকে এঙ্গেজ করতে চাচ্ছেন, তাহলে দেশের অন্যান্য যেসব না, আচ্ছা, এটা বলে রাখা ভালো, মানে এইটা তরুণদের উদ্যোগ, মানে এটা হচ্ছে তরুণদের উদ্যোগ, বাট ইট ডাজেন্ট মিন যে ইট ইজ লিমিটেড টু তরুণ ইউথ।
আচ্ছা, এখানে তো ধরেন অনেকেই যুক্ত আছে, যে ধরেন আমাদের পার্টিতে এমন অনেকেই যুক্ত আছে যার সাথে আমার বয়সের ফারাক মোটামুটি 20 বছরের, এরকমও আছে। এটা কি আপনাদের সেন্ট্রাল লিডারশিপে আছে? সেন্ট্রাল লিডারশিপেই আছে, মানে আমার ফারাক মোটামুটি 20 বছর এরকম লিডারশিপেই আছে। তো আরো অনেকেরই আছে। কিন্তু কথা হইলো যে তরুণদের উদ্যোগ, মানে তরুণরা এই উদ্যোগটা নিচ্ছে যখন তারা দেখলো যে ইতিপূর্বের যে রাজনৈতিক সংগঠন বা ইতিপূর্বে যে রাজনৈতিক মতধারা চিন্তাধারা, তারা এখানে তাদের যে মানে তাদের যে চাওয়া, তাদের যে পাওয়ার জায়গাটা সেটা পূরণ করতে পারছে না, প্রত্যাশার জায়গাটা পূরণ করতে পারছে না, ফলে তরুণরা আবার নিজেরা উদ্যোগী হয়ে কিছু একটা করছে। এখন সেখানে এবার অনেকেই তো যুক্ত হচ্ছে, যারা মনে করছে যে তরুণরা রাইট ট্র্যাকে আছে তারাই তো যুক্ত হচ্ছে। মানে এটা তরুণদের উদ্যোগ, বাট ইট ইজ নট লিমিটেড টু সবার জন্য ওপেন। ইয়েস, সবার জন্য ওপেন। কিন্তু আপনারা গণ অধিকার অথবা এবি পার্টিকে কাছে না টেনে আপনারা যদি বিএনপি অথবা জামায়াতের সাথে জোট করেন, এলাই করেন, সেক্ষেত্রে কি আপনাদের জন্য মানে ক্ষমতার কাছাকাছি যাওয়াটা বেশি সুবিধাজনক হবে না? ইস্যুটা হচ্ছে আমরা কি লাইক মানে এস্টাবলিশমেন্ট যেটা আছে অলরেডি, মানে আমরা ক্ষমতা কেন্দ্রিকই কি আমাদের রাজনীতি কি না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আর কি। তা আমরা শুধু আমি আমার জায়গা থেকে চিন্তা করি, আমার পার্টি হয়তো এটা পরবর্তীতে বিশ্লেষণ করে নির্বাচন কেন্দ্রিক হিসাব আলাদা। একটা হচ্ছে নির্বাচন আপনি কার সাথে যাবেন, কার সাথে থাকবেন, সেটা এক ধরনের নেগোসিয়েশন, এক ধরনের হিসাব আলোচনা আছে। কিন্তু আরেকটা হইতেছে আপনার আদর্শিক জায়গাটা, মানে আপনি এটা কিভাবে আপনার পার্টিকে দেখতে চান, কিভাবে আপনার পার্টি অন্যরা দেখুক সেটাও দেখতে চান। তো সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের জায়গাটা শুধু ক্ষমতা কেন্দ্রিক না, মানে এটা জাস্ট মানে ইলেকশন কেন্দ্রিক না আর কি। ইলেকশনে জিতবো, এরপর হচ্ছে কি এটা করবো, রাদার আমরা বাংলাদেশ নিয়ে আমাদের যে ভিশন, এইটাকে আমরা সব দিকেই আমরা এটা বাস্তবায়ন করতে চাই। অবশ্যই সেখানে ইলেকশন গুরুত্বপূর্ণ, ইলেকশন না জিতলে আপনি কিভাবে বাংলাদেশ নিয়ে আপনার বাস্তবায়ন করবেন। বাট আমরা একটা স্বতন্ত্র ধারা হিসেবে দাঁড়াইছি, যেটা আমরা মনে করি যেটা দুইটারই বাইরে। এখন ক্ষমতা এটা তো আসলে পিপলের কাছে, আমরা মনে করি পিপল নির্ধারণ করবে, এটা না বিএনপির কাছে না জামাতের কাছে। পিপল যদি মনে করে, পিপল তো আমাদের ডাকে রাস্তায় নামছে, তরুণদের ডাকে রাস্তায় নামছে, পিপল যদি মনে করে যে সামনে এই তরুণদেরকে টিকায় রাখতে হবে, এই তরুণদেরকে এই রাজনৈতিক সরকার পরিচালনার অংশ করতে হবে, রাষ্ট্র পরিচালনার অংশ করতে হবে, তাহলে পিপল আবার ক্ষমতাটা তাদের হাতে তুলে দিবে। কিন্তু ডাকসু এবং জাকসুতে আপনাদের যে ছাত্র সংগঠন বাকশাস, সেই বাকশাসের যে আমরা বলা যায় যে ভরাডুবি দেখলাম, এরপরেও কি আসলে আপনারা আশাবাদী? আচ্ছা, এখানে দুটা ভিন্ন আঙ্গিক। ডাকসুর ক্ষেত্রে আলাদা, ডাকসু এবং জাকসু কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ন্যাশনাল পোলস। বাট এটার যে ন্যাশনাল পোলসে যে এটার কোনো ইম্পর্টেন্স থাকবে না, ব্যাপারটা সেরকম না। ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে, তবে ডাকসু এবং জাকসু ইটসেলফ আলাদা একটা স্বতন্ত্র ঘটনা। কেন আমি আপনাকে বলি, ধরেন ডাকসুতে যিনি শিবিরের প্যানেলে দাঁড়িয়েছেন এবং যিনি ছাত্রদলের প্যানেলে দাঁড়িয়েছেন এবং যিনি বাকশাস প্যানেলে দাঁড়িয়েছেন এবং যিনি বামেরই কোনো একটা প্যানেলে দাঁড়িয়েছেন, স্বতন্ত্র প্যানেলে দাঁড়িয়েছেন, সবাই কিন্তু জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা, সবাইকে সবাই চেনে। ফলে এখানকার কোনো একজন ভোটার যখন ভোট দিচ্ছে, তখন সে তরুণদের একটা প্রতিনিধিকে ভোট দিচ্ছে। সেটা ছাত্রদলকে দিলেও সে তরুণদের প্রতিনিধিকে দিচ্ছে, সে শিবিরকে দিলেও সে জুলাইয়ের একজন যোদ্ধাকে দিচ্ছে, সে বাকশাসকে দিলেও দিচ্ছে, এরকম। ফলে এইটা আলাদা একটা ডাইনামিক্স। কিন্তু জাতীয় নির্বাচনে তো বিষয়টা ভিন্ন। জাতীয় নির্বাচনে সে যখন চিন্তা করছে তার এলাকায় ধরেন খুবই প্রবীণ একজন লোক, যিনি এত বছর ধরে রাজনীতি করে আসছেন ওই এলাকায়, তিনি বনাম ধরেন একজন তরুণ লিডার, তখন তো জনগণের সামনে চিন্তার যে রেখাটা, সেটা তবে ফারাক করার একটা সুযোগ থাকে যে এইটা করছে, এইটা করছে, ঠিক আছে। কিন্তু ডাকসুর ক্ষেত্রে তো সেটা না। ডাকসুর ক্ষেত্রে এখানে সবাই, আপনি যার কথাই বলেন, সবাই এনসিপির এগেইনস্টে যদি জাতীয় নির্বাচনেও বিএনপি অথবা জামায়াত যদি তরুণ কাউকে নমিনেশন দিয়ে থাকে, দিতে পারে, এবং আমরা তো সেটাকে অ্যাপ্রিশিয়েট করি। আমরা চাই আপনাদের অবস্থাটা আসলে ওই ডাকসু এবং জাকসু না, এটা আসলে ওরকম না। ধরেন আপনার যদি বলেন ছাত্র দলের কথা, ছাত্রদল অনেক মানে অভিজ্ঞতা সম্পন্ন দল, অনেক বছর ধরে তারা প্রতিষ্ঠিত হয়েছে। ইয়েট ছাত্রদল তো আমি দেখলাম যে এই আমাদের যে ডাকসুর যে কেন্দ্রীয় সংসদ, সেখানে তাদের ওই অর্থে কোনো নাই, মানে স্টেক, মানে তার প্রার্থীতা জিততে পারে নাই। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ আরও যারা প্রগতিশীল রাজনীতি সংগঠনগুলো আছে, তারাও তো অনেক বছর ধরে তাদের রাজনীতি করে আসছে, তারা তো সে অংশগ্রহণ আসলে পায় নাই আর কি। কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা আসলে খুবই একদম মানে শুরু করছে নতুন করে, হয়তো 4 মাস হবে, 5 মাস হবে। এর মধ্যে যে তারা বিভিন্ন হলগুলোতে, প্রতিনিধিত্বশীল জায়গাগুলোতে তাদের মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। বিশেষত মেয়েদের হলগুলোতে আমরা দেখেছি যে কুয়েত মৈত্রী হল থেকে শুরু করে বিভিন্ন হল সংসদে কিন্তু আমাদের যারা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল থেকে দাঁড়ায় নাই, কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কানেক্টেড, তারা কিন্তু মানুষের ভোটারদের আস্থা অর্জন করতে পেরেছে এবং জয়ী হয়েছে। হয়তো কেন্দ্রীয় সংসদে সেটা পারে নাই,
কিন্তু হলগুলোতে তারা পেরেছে। ফলে আমরা তুলনা বিচারে বরং অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের চেয়ে বলা যায় যে আমরা ভালো করছি, মানে আমাদের যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে ছেলেপেলেরা আছে তারা ভালো করছে, এটা বলতেই হয়। আচ্ছা, তাহলে জাতীয় সংসদেও আপনারা হয়তো জামায়াতের কাছে যদি এভাবে হেরে যান বা হচ্ছে আপনারা যদি সেকেন্ড পজিশনটা আসলে হোল্ড করেন, এটা আসলে জামাতের কাছে না, মানে এটা ইস্যুটা হচ্ছে জামাত বিএনপি যদি তার তরুণ নেতাদেরকে দেয়, মানে প্রতিদ্বন্দ্বী আকারে সে যদি দাঁড় করায়, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। আমরা চাই যে তরুণরা এখানে রাজনীতিতে নতুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি মনে করি যে এখানকার তরুণ যে দলেরই হোক তাদের জেনারেশনাল কজ আর অ্যাওয়েকেনিং হয়েছে এবং তারা একটা কজে এগিয়ে যাবে, দ্যাটস ইট। এখন এটা যদি বিএনপি যদি মনে করে যে তার তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসুক, আলহামদুলিল্লাহ, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করবো, যে আমাদের ক্ষেত্রে আমরা অ্যাপ্রিসিয়েট করবো। কিন্তু বাস্তবে এটা হবে না, এটা আমিও জানি, আপনিও জানেন। বাস্তব হবে না কেন? না, এটা বিকজ মানে এটা তো একটা দলগতভাবে, আমার দলের সর্বোচ্চ লিডার হচ্ছে এখন নাহিদ ইসলাম, তার বয়সটা এখন 30-এর কোটা পার হয় নাই। আচ্ছা, এখন ধরেন জামাতের যিনি আছেন যে কোনো একজন স্থানীয় পর্যায়ে, আপনার দলের তো অনেক বয়োবৃদ্ধ মানুষ আছেন যাদের, হ্যাঁ অবশ্যই, আমি তো বলছি সর্বোচ্চ লিডারের কথা চিন্তা করছি, লিডারশিপ পজিশনের কথা। আমাদের তরুণদের রিপ্রেজেন্ট করার জায়গাটা অনেক বেশি, তরুণদেরকে রিপ্রেজেন্ট করার জায়গাটা, কিন্তু সেই জায়গা থেকে ধরেন হয়তো জামাত বিএনপি হয়তো করতে পারবে না বলে আমার মনে হচ্ছে। বাট যদি তারা করে, প্রতিটি আসনে যদি তারা তরুণদেরকে নেতৃত্ব জায়গাটা দেয়, আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু কথা হচ্ছে বিভিন্ন জায়গায় তো আপনার দেখা যাচ্ছে যে ছাত্রদল বা শিবিরের ক্ষেত্রেও বলেন যে অনেক জায়গায় আসলে তরুণরা ওই নেতৃত্বের জায়গাটা পাবে না। এমনিতে আপনাদের কি কোনো পরিকল্পনা আছে যে আসলে আমরা ঠিক এত বছরের মাথায় রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই? না, ওইভাবে বলতে গেলে পলিটিক্যালি তো আমরা সবাই চিন্তা করবো যে আগামী বছর যে ইলেকশন, সেই ইলেকশনে আমরা ভালো করার আমাদের চিন্তা আছে। বাট আমরা মনে করি যে রাষ্ট্র ক্ষমতায় আমরা কবে যেতে চাই বা কি, এটা আসলে জনগণের হাতে আমরা ছেড়ে দিব। এটা আমাদের নির্দিষ্ট কোনো টার্গেট নিয়ে আমরা এভাবে আগাবো না। জনগণ ধরেন যদি আগামী বছর তারা মনে করে যে আমাদেরকে তারা মেজরিটি দিবে, তো তারা জনগণ মেজরিটি দিলে আমরা চলে যাব। আর যদি বলে যে আগামী বছর তারা দিবে না, পরের বছর দিবে না, তার পরের টার্মও দিবে না। বাট আমরা যদি জনগণ থেকে আমরা শিখবো, জনগণ যদি আমাকে কখনো রেফিউজ করে, কী কারণে রেফিউজ করলো, সেইটা থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা নিজেদেরকে গড়ব। এমনিতে জনগণের সাথে আপনাদের ইয়াটা কেমন, সংযোগটা কেমন? আসলে সংযোগ আলহামদুলিল্লাহ আমরা প্রথম দিকে যখন শুরু করেছিলাম তার থেকে অনেক ভালো। প্রথম দিকে তো আমরা আসলে স্টুডেন্টরা খুবই মানে নিজেরা দেশের স্থিতিশীলতা রক্ষার সাথে দেখা গেছে যে তারা অনেক জায়গায় অনেক মুভি করতে পারেনি। তো দেখা গেল যে এখানে একটা আজকে আন্দোলন, তো আন্দোলনের সময় দেখা যায় যে উপদেষ্টা যারা অন্য উপদেষ্টারা বসা, তারা নেমে আসেন না, ছাত্র উপদেষ্টারাই যাইতে হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন হইলো, এটা তো নাহিদ ইসলামের সংশ্লিষ্ট কিছু না, তাকে কিন্তু নেমে আসতে হয়েছিল জনগণের কাছে। মাহফুজ আলমেরও সেম অবস্থা, উনি তো উচ্চ মন্ত্রণালয় চালায়, উনি তো শিক্ষা উপদেষ্টা না, তো উনাকেই নেমে আসতে হয়েছে জনগণের কাছে, ছাত্রদের কাছে। দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসিএস শিক্ষার্থীদের প্রত্যাশীদের ওখানে একটা আন্দোলন হলো, সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যাইতেছে, অথচ ওনার কোনো সংশ্লিষ্ট ইস্যুই না ওটা। তো ফলে স্থিতিশীলতার স্বার্থে তাদেরকে ছাত্রদেরকে অনেক জায়গায় এঙ্গেজ থাকতে হয়েছে। হাসাদ আবদুল্লাহ, সার্জিস আলম, আপনি দেখবেন যে তারা মানে এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে, যেখানে মনে হয়েছে যে আন্দোলন হচ্ছে, জনগণকে সাথে নিয়ে জনগণের সাথে কথাবার্তা বলেছে তারা। তো পরবর্তীতে দেখা গেছে যে এখন আমরা জুলাই পদযাত্রার মধ্য দিয়ে পুরো বাংলাদেশে আমরা একটা ভ্রমণ করেছি এবং বাংলাদেশের মানুষের আমরা লিপিবদ্ধ করেছি তারা আসলে কে কী চায়। প্রত্যেকটা এলাকার ডিমান্ড আলাদা, প্রত্যেকটা এলাকার চিন্তা আলাদা। এখন আমরা আমাদের মতো করে, যেহেতু এলাকাগুলোতে কমিটি হচ্ছে, কমিটিগুলো আসলে ওই নিজেদের মতো করে গণসংযোগ করছে। আমরা উঠান বৈঠক করি, আপনি জানেন কিনা, গণপরিষদ, নতুন সংবিধান, এগুলোর দাবিতে উঠানের মানুষগুলা যারা আসলে সংবিধান বুঝে, হয়তো চিন্তা করে তারা ওই অর্থে বুঝে না, তার দায়, দায়টা তার না, দায়টা হচ্ছে আমাদের। কারণ আমরা যে 72 সংবিধান বানাইছি এটা বোঝানোর মতো কিছু নেই। মানে এই 72 সংবিধান বুঝতে হলে আরো 2-3টা বই লাগে বোঝার জন্য। তো আমরা উঠানের সংবিধানের মাধ্যমে, উঠানে বৈঠকের মাধ্যমে আমরা আমাদের রাজনীতি পরিচালনা করছি। কখনো আমরা এখন চায়ের কাপে এনসিপি, এইভাবে আমাদের এই ধরনের ক্যাম্পেইনও চলছে। আমরা জনগণের দুয়ারে যাচ্ছি এবং জনগণও দেখতে পাচ্ছি যে আমাদের প্রতি তাদের যে মানে বিপুল প্রত্যাশার জায়গা। এখানে একটা সমস্যা হয়ে যায়, যা সবাই ধরুন আমাদের ব্যাপারে তাদের পাহাড় সম প্রত্যাশার জায়গা। এখন এই পাহাড় সম প্রত্যাশার জায়গায় যদি আপনি একটু বিচ্যুতিও ঘটে, তখন আপনার প্রতি অনেকগুলো ক্রিটিসিজম চলে আসে। আমাদের ব্যাপারে প্রত্যাশার জায়গা অনেক জনগণের। এত প্রত্যাশা থাকার পরেও আমরা যেটা দেখলাম যে যুক্তরাষ্ট্রে কিন্তু আপনাদের দলের সদস্য সচিবকে আপনার পছন্দের বা আপনাদের দলের যে সকল নেতাকর্মী রয়েছে তারা কিন্তু আসলে তাকে প্রোটেক্ট করতে পারে নাই। আমরা দেখলাম যে এখানে অন্য একটা ইস্যু আছে, সেটা হচ্ছে তারা যে গেট দিয়ে যাওয়ার কথা সেই গেটে আমাদের লোকজন, এনসিপি ডায়াসপোরা এনসিপির লোকজন ছিল, কিন্তু পরবর্তীতে তাদেরকে মিসগাইড করা হয়েছে, মিসলিড করা হয়েছে। কারণ এখন এটা তো ধরেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেব, উনারও তো লোকজন ছিল না,
মানে বিএনপির লোকজন তো ছিল না, এটাই তো স্বাভাবিক। মানে মিসলিড করা হলে আপনি কি করতে পারেন? আপনার যদি দূতাবাসের লোকজনে মিসলিড করে তা আপনার তো কিছু করার নাই। দূতাবাসের আপনারা কি তাহলে দূতাবাসকে এই ব্যাপারে জবাব দিতে? হ্যাঁ অবশ্যই, আমরা তো বলেছি যে কনসুলার জেনারেল পদত্যাগ করা উচিত, কারণ উনি তো এটা সেফটি এনশিওর করতে পারেন নাই। তো এখন মিসলিড করার কারণে দেখা গেছে যে আমাদের লোকজন ছিল। পরবর্তীতে আপনি দেখতে পাবেন যে এখন আমাদের ডায়াসপোরা অ্যালায়েন্স তারা বলছে যে আক্তার হোসেন, তাসনিম জারার দায়িত্ব আমরা নিলাম, তোমাদের নেওয়া লাগবে না, তোমরা অনেক নিছো। কিন্তু যুক্তরাষ্ট্রে আমরা কিন্তু শুধু আক্তার না, আমরা আক্তার, মাহফুজ, ওদেরকে আমরা দেখি যে ওখানে গেলেই ওরা হচ্ছে বিভিন্ন সময় ধাওয়ানি খায় অথবা এটা খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। আওয়ামী লীগ তো আমাকেই শত্রু মনে করে। আপনি দেখবেন যে ওখানে আমি দেখলাম যে আরো অনেকেই ছিল রাজনৈতিক দল, বলতেছে যে আক্তারে ধর, আক্তার রে, এভাবে বলছে, আক্তারকে ধর, ও রাজাকার, ওরা ধরতে হবে, ও সন্ত্রাসী, জুলাই সন্ত্রাসী, ওকে ধর। আচ্ছা, ফলে আওয়ামী লীগের কাছে তো আমি মানে আওয়ামী লীগের কাছে তো প্রধান প্রতিপক্ষ হিসেবে এখন আমি দাঁড়াচ্ছি। এটা তো আর আমাকে জনগণ ডিম নিক্ষেপ করে নেই, এটা আওয়ামী সন্ত্রাসীরা করছে। জনগণ তো আর আমার উপর হামলা চালায় নাই, আওয়ামী সন্ত্রাসীরা করছে। আওয়ামী সন্ত্রাসীদের কাছে আমি এখন উন্নত মানে তাদের প্রধানতম প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছি। এটা স্বাভাবিক। এখন তারা হামলা করবে, এখান থেকে ওখানে সমস্যা করার সৃষ্টি করবে। আমরা আমাদের জায়গা থেকে যদি কনসুলার জেনারেলও যদি আমাদের সহায়তা দিতে না পারে, নিরাপত্তা দিতে না পারে, আমাদের ডায়াসপোরা অ্যালায়েন্সের লোকজন গত কয়েকদিন ধরে তারা হোটেলের সামনে দাঁড়িয়ে আছে, অবস্থান করছে, যাতে কোনোভাবে তাদের নেতাদের উপর কোনো হামলা না হয়। এবং এরপর আপনি দেখছেন কিছু হয় না, বরং আক্তার হোসেনকে আপনি দেখছেন যে ডিম ছুঁড়ে মারছে, এটা তারা তাকে অপমান করছে, এরপরে সে আবার দাঁড়িয়ে এসে বলছে যে মুজিববাদ মুর্দাবাদ। ওই এই হায়নাগুলোর সামনে সেই সাথে সাথে হ্যাঁ তারই স্লোগানটা নিঃসন্দেহে আমাদের জুলাই যোদ্ধা যারা ছিল বাংলাদেশ, হ্যাঁ অনেক বেশি অনুপ্রাণিত করবে। এটা একটি চমৎকার পদক্ষেপ ছিল আক্তার হোসেনের পক্ষ থেকে। আচ্ছা, আমরা কিন্তু দেখি যে প্রায় এখন যে বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন জরিপ চালানো হচ্ছে এবং জরিপগুলোতে দেখানো হচ্ছে যে সেখানে আওয়ামী লীগের এখনো একটা পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি। আসলে এইটাকে আসলে কেন এইভাবে দেখানো হচ্ছে? কি কোনোভাবে কি তাদেরকে প্রাসঙ্গিক করা হচ্ছে নাকি তাদেরকে বৈধতা দান করা হচ্ছে? এইটা কি একটু ব্যাখ্যা করবেন? এখন বিভিন্ন জরিপ দেখা যাচ্ছে, জরিপগুলোতে আপনি দেখবেন যে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখার একটা চেষ্টা আছে এবং এই জরিপগুলোর একটা প্রিসাপোজিশন আছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সবসময় ধ্রুবক, কনস্ট্যান্ট, তারা কখনো পরিবর্তন হবে না, তাদের ব্যাপারে, তাদের চিন্তা চেতনার ব্যাপারে জনগণের কোনো চিন্তা চেতনা পরিবর্তন হবে না। এখন যে কোনো জরিপই আপনি ধরেন অনেকভাবে এটাকে বিশ্লেষণ করতে পারেন, অনেক জায়গা থেকে ক্রিটিক করতে পারেন। থিওরিটিক্যাল জায়গা থেকে যে কোনো জরিপ ধরেন এটার যে স্যাম্পল সাইজটা আছে, ওই স্যাম্পল সাইজটা কি আপনার যথেষ্ট প্রতিনিধিত্বমূলক হয়েছে কিনা। মানে ধরেন আপনি 10,000 মানুষকে নিয়ে আপনি এই জরিপটা করছেন, কিন্তু এটা পুরো বাংলাদেশের মানুষকে আসলে রিপ্রেজেন্ট করার মতো হয়েছে কিনা যথেষ্ট। আবার এখানে যে স্যাম্পল সাইজটা আপনি নিছেন, এটা স্যাম্পলিং করার মেথডটা কি ছিল, এটা কি আপনি র্যান্ডমলি করছেন, জাস্ট র্যান্ডমলি নির্বাচন করছেন, নাকি কোনো নির্দিষ্ট আরও বলয় তলয় ছিল ওইভাবে নির্বাচন করেছেন। আবার ধরেন আপনার যিনি ইন্টারভিউয়ার আছেন, হ্যাঁ, তার কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা প্রশ্ন করার ক্ষেত্রে। ধরেন আপনি যদি বলেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আপনি ভোট দিবেন কিনা, এই প্রশ্নের যে উত্তর। আবার ধরেন আপনি যদি বলেন যে গণহত্যার দায়ে অভিযুক্ত যারা গুম খুন করেছে 15 বছর, তাই সেই আওয়ামী লীগকে আপনি ভোট দিবেন কিনা, এই প্রশ্নের উত্তর তো সেম হবে না। আবার ধরেন বাংলাদেশের মানুষজনের মাঝে স্টিল একটা ট্রমা আছে আওয়ামী লীগের ব্যাপারে। এখন আপনি একটা সুটেড বুটেড লোক, আপনি ধরেন একটা এরকম কার্ডবোর্ড নিয়ে গেছেন, কাগজ কলম নিয়ে গেছেন, নিয়ে গিয়ে তারা জিজ্ঞেস করতেছেন যে ভাই আপনার নামটা কি, হ্যাঁ আপনি কি করেন, আগামী নির্বাচনে আপনি আওয়ামী লীগকে ভোট দিবেন কিনা, আওয়ামী লীগকে আপনি সমর্থন করেন কিনা। এখন ও তো ওই যে আগের ভয়টা তো তার আছেই, গ্রামাঞ্চলে, একদম গ্রামাঞ্চলে সে তো এখনো ভয়টাই আছে, সে ভাবতেছে যে আরে আমার নামটা লিখে নিয়ে যাচ্ছে, আরেকবার আওয়ামী লীগ আসলে তো আমার ধরে একদম কাচুরমার বানাই দিবে। সে ভয় থেকে তো তার একটা আনসার ম্যানিপুলেশনের সুযোগ আছে। ফলে এই ধরনের অনেকগুলা তর্ক করতে পারবেন আপনি যে কোনো জরিপকে ঘিরে বাংলাদেশে। কিন্তু এই জরিপগুলোর বাহিরেও আমরা কি আসলে মানে এটা কি বলতে পারি যে বাংলাদেশে আওয়ামী লীগের এখন না না, আমি আসতেছি ওই জায়গায়, আমি অবশ্যই, কেন নাই, আওয়ামী লীগের সমর্থক তো আছে, আমি আসতেছি সেই জায়গায়। মানে জরিপের ব্যাপারে যেটা বলছি এটা হচ্ছে থিওরিটিক্যাল ডিসকাশনের জায়গা। প্র্যাকটিক্যালি যদি আপনি দেখেন, আমি কিছুদিন আগে একটা টকশোতে এই কথাটা বলে আসছি, 2018 সালে IRI, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, এটা একটা US বেসড প্রতিষ্ঠান, তারা একটা জরিপ করছে যে শেখ হাসিনাকে কয়জন মানুষ সমর্থন করে 2018 সালের ইলেকশনের পূর্বে। আগস্ট মাসের এই জরিপে তারা পায় যে বাংলাদেশের 66% মানুষ নাকি শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে তারা পছন্দ করে। 66% মানুষ। মানে কোন আগস্টে? 2018 সালে। 18 আগস্ট। হ্যাঁ, আপনি কি মনে করেন যে 2018 সালের আগস্টে 66% মানুষ কোটা সংস্কার আন্দোলনের পরে, নিরাপদ সড়ক চাই আন্দোলনের পরে, এত গুম খুনের পরে তারা আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে সমর্থন করবে? প্রশ্ন ওঠে না। আচ্ছা, 2024 ইলেকশনের পূর্বে 2023 সালেও তারা একটা জরিপ করে। সেই জরিপে তারা দেখায় যে বাংলাদেশে প্রায় 77% মানুষ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন আছে। আচ্ছা, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, ইউএস বেসড একটা প্রতিষ্ঠান, তারা এই জরিপ চালাইছে। এবং বাংলাদেশি অনেকগুলো জরিপ সংস্থার প্রতি হয়তো আপনার মানে বিশ্বাস না থাকতে পারে, কিন্তু ইউএস বেসড সাদা চামড়ার প্রতিষ্ঠান যেহেতু করছে, তারা এটা বিশ্বাস তো থাকতে পারে। তাদের এই অবস্থা হচ্ছে এরকম করুণ অবস্থা, আপনি চিন্তা করেন। সো থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুই জায়গা থেকে এই সকল জরিপকে আপনি ক্রিটিক করতে পারেন। আমি একদম উড়াই দিচ্ছি না যে জরিপটা ভুল হয়েছে, কিন্তু কথা হচ্ছে জরিপকে ধ্রুব সত্য, জরিপকে একদম বেদ বাক্য মেনে সেটা নিয়ে যে ডিসকাশনগুলো এগুচ্ছে এখন বাংলাদেশের মিডিয়াতে বিভিন্ন জায়গায়, এটা ঠিক না। এইসব জরিপে বললাম যে আওয়ামী লীগকে কনস্ট্যান্ট রাখার একটা ব্যাপার আছে। আপনি দেখেন গত অনেকে এখন দেখবেন বিভিন্ন টিভি টক শোতে বিশিষ্ট সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক, বিশিষ্ট আপনার গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিতার্কিক, এই 3 বর্গের মানুষ এখন খুব বাইরে গেছে বাংলাদেশের মিডিয়াতে। এখন তারা ছাড়া বাংলাদেশে আর কেউ রাজনীতি বুঝে না, তারাই বাংলাদেশে সব করে ফেলাইছে। অথচ আমি এরকম অনেকেই চিনি যাদের জুলাই অভ্যুত্থানের পূর্বে হাসিনার ফ্যাসিবাদ নিয়ে তাদের কোনো টু শব্দটা ছিল না, কোনো রা শব্দটা করা নাই। এখন পান থেকে চুন খসলেই ওই যে নীলা মার্কেটে আসিফ কেন হাঁস খাইতে গেল, কিংবা হচ্ছে গিয়ে এটা কেন হইলো ওইটা কেন হইলো, পান থেকে চুন খসলে তারা এখন বাইরে পুরো ক্রিটিক, মানে ক্রিটিক আলা ক্রিটিক, ঠিক আছে, ক্রিটিকের উপর ক্রিটিক করা শুরু করে দিচ্ছে। আচ্ছা, ভালো কথা। তো তাদের একটা বক্তব্য আপনি সবসময় একটা জিনিস দেখবেন যে আওয়ামী লীগের ভোটাররা এটা কই গেল। ডাকসু ইলেকশন আপনি দেখছেন এই প্রশ্নটা আসছে যে আওয়ামী লীগের ভোট ব্যাঙ্কগুলো কই গেল, ভোটটা কই গেল। এই প্রশ্নের মধ্যে একটা প্রিসাপোজিশন আছে যে তারা ফিক্সড একটা আওয়ামী ভোটার সবসময় মনে করে, যে কিছু একটা পার্সেন্টেজ অফ পিপল সবসময় ফিক্সড আওয়ামী ভোটার। অথচ গত 16 বছর ধরে বাংলাদেশের মানুষ তারা ভোটই দিতে পারে নাই। 2008 সালে বা 9 সালের যে ইলেকশন, সেটার ব্যাপারে তো অনেকগুলো কোয়েশ্চেন আছে, বাট সেগুলোর বাদ দিলেও আপনি যদি দেখেন 2009 সাল থেকে 2024 আগ পর্যন্ত বা 25-এও যারা হয়েছে, ভোটার হয়েছে, তারা কেউ তো নিজের মনোভাবই প্রকাশ করতে পারে নাই। তারা নিজেদের ক্যান্ডিডেটকে স্বাধীনভাবে স্বেচ্ছায় চুজ করতে পারে নাই। এখন ওই জনগণকে কেন্দ্র করে আপনি যখন বলতেছেন যেখানে আওয়ামী ভোটার আছে, তার মানে তো আপনি তাদের উপর একটা ক্রিমিনালাইজেশন করলেন, তাদেরকেই ক্রিমিনালাইজ করলেন আওয়ামী ভোটার বইলা। সে তো এখনো ভোটই দেয় নাই। হাউ ডু ইউ নো যে তারা আওয়ামী লীগের ভোটার? ফলে এইসবের মাঝে আমার মাঝে মাঝে মনে হয় যে তারা আওয়ামী ভোটার বলতে 1973 সালে আওয়ামী লীগকে যারা ভোট দিছিল তারা এখন ওই ফিক্স পার্সেন্টেজকে তারা মনে করে যে এরা আওয়ামী লীগের ভোটার। গ্রামাঞ্চলে যেই লোকটা ধরেন কোনো এক সময় বিএনপিকে ভোট দিছে, সে দেখা গেছে 5 বছর পরে সে আবার জামাতকে ভোট দিছে, অথবা 5 বছর পরে সে আওয়ামী লীগকে ভোট দিছে, এরকমও তো হয়েছে। মানে একদম নিরীহ ভোটার তো আছে। তো এখন আপনি তো ফিক্স পার্সেন্টেজ বলে সবসময় আপনি আওয়ামী ভোটার বলে আওয়ামী লীগকে কনস্ট্যান্ট রাখতে পারেন না। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন কিছুক্ষণ আগে যেটা বলছেন, তাহলে কি আওয়ামী লীগের সমর্থক নাই? অবশ্যই আছে। রাস্তাঘাটে তাহলে মিছিল করে কারা, ঝটিকা মিছিল করে কারা, 2-3 জন 4 জন, কিংবা টিভি টক শোতে মানে যারা ঝড় তুলে ফেলে আওয়ামী লীগের পক্ষে, হ্যাঁ আছে তো, আওয়ামী লীগের সমর্থক আছে, সফট হোক হার্ড করে হোক আছে। এখন কথা হলো আপনি এই আওয়ামী লীগকে এদেরকে আপনি স্পেস দিবেন কিনা গণতান্ত্রিক পরিষদ, সেটা গুরুত্বপূর্ণ। মানে তার নাগরিক অধিকার অবশ্যই আছে, কিন্তু তাকে আপনি ইলেকশনে আনতে পারবেন কিনা, গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করাবেন কিনা, সেটা গুরুত্বপূর্ণ। হিটলারের কি সমর্থক নাই? হিটলার সে আরো অনেক বছর আগে সেই হত্যাযজ্ঞ করে গেছে, জেনোসাইড করে গেছে। জেনোসাইড করার পর আপনি বাংলাদেশেও এখন যদি আপনি একটা জরিপ চালান, দেখবেন হিটলারের সমর্থকও পাবেন না। পুরো বিশ্বে, জার্মানি তো ছিল, ওয়েস্ট জার্মানিতে অনেক হিটলারের সমর্থক ছিল। এখন তাহলে বিশ্ব মোড়লরা কি তাহলে সময় বলছে যে হিটলারের যেহেতু কিছু সমর্থক আছে, পার্সেন্টেজে যেটা প্রায় 20-30%, তাহলে চলো নাজি পার্টিকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিই? এটা সম্ভব? একটা গণহত্যাকারী একটা পার্টি গণহত্যাকারী হইলে, গুম খুন করলে, মানুষের নাগরিক অধিকারে বিশ্বাস না করলে, ইভেন এখনো তারা অনুশোচনা করতেছে না। আশ্চর্যজনক ব্যাপার। তারা এখনো আক্তার হোসেনকে জুলাই সন্ত্রাসী বলে ডিম মারে, তাসনিম জারার প্রতি অমর্যাদাকর শ্লেষাত্মক বক্তব্য আপনি দেখতেছেন। তার মানে তাদের তো অনুশোচনা নাই, অনুতাপ নাই। তারা এখনো ওই নাজি পার্টির যে আইডিওলজি, সেসব জায়গায় সেভাবেই তারা নিজেদের আওয়ামী যে আইডিওলজি সেটাতে বিশ্বাস করে। তাহলে আপনি হাউ ডু ইউ থিঙ্ক যে তাদেরকে আপনি নির্বাচনে আবার নিয়ে আসবেন? আমি মনে করি বাংলাদেশে আওয়ামী লীগকে, বর্তমানে আওয়ামী লীগ যদি একটা ফ্যাসিবাদী দল, ফ্যাসিবাদী চরিত্র আছে তাকে এখন নির্বাচনে নিয়ে আসাটাই সবচেয়ে বড় ফ্যাসিবাদী পুনর্বাসন। তাকে কোনোভাবে নির্বাচন আনা যাবে না। হিটলারের দরকে আপনি নিয়ে আসেন, হিটলারের সমর্থক নাই, মুসলিনের সমর্থক নাই, আছে তো, থাকবেই তো। জনাব সিফাত, আমরা অনেক গল্প শুনলাম আপনার জীবনের, এবং একই সাথে আপনার বর্তমান সময়ে আপনি যে রাজনৈতিক দলের সাথে আছেন, এনসিপির, সবকিছু মিলিয়ে আমরাও আপনার জন্য এবং আপনার দলের জন্য অনেক শুভকামনা করছি। আপনাদের হাত ধরে আগামীর বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে গড়ে উঠুক, আমরা সেই আশাবাদ রেখে আজকের মতো এখানে শেষ করতে চাই। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।
সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর জনাব সালেউদ্দিন সিফাতের কণ্ঠে তার বিশ্ববিদ্যালয় জীবনের নানাবিধ গল্প, তার জীবনের সাথে ঘটে যাওয়া বিভিন্ন নির্যাতন এবং বিভিন্নভাবে তিনি যে সেই নির্যাতনগুলোকে প্রতিরোধ করেছেন, সেই নির্যাতনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের বিরুদ্ধে তিনি যে অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থানের ধারাবাহিকতায় আজকের তরুণদের হাত ধরে গড়ে ওঠা দল এনসিপির যে দায়িত্ব তিনি পালন করছেন সে সংক্রান্ত বিষয়ে আজকে আমরা কথা বললাম। আমাদের পুরো কথাগুলো এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের অন্যান্য এপিসোডগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।